তাসিন ঢং করে বলল, এখন কি আমায় তোমার পায়ে ধরে ক্ষমা চাইতে হবে নাকি নাকি সবার সামনে কান ধরে উঠবোস করতে হবে? বড় ভাইয়া আমায় যেই শাস্তি দেবে সেটাই করতে হবে, আমি কিচ্ছু বলবো না। ইয়াস জেনের দিকে তাকিয়ে বলল, আচ্ছা, আর কিছু? না, আপাতত আর কিছুই মনে পড়ছে না। এই কয়টার শাস্তি আগে দাও, তারপর অন্য কিছু। ইয়াস তৎক্ষণাৎ বলল, আচ্ছা শোন, তুই তো প্রথমে আমাকে একটা অন্যায়ের কথা বলেছিলি, এখন তো আস্তে আস্তে অনেকগুলো বের হলো, সবগুলো শাস্তি একবারেই দিব। আমি আজ ভেবে কাল ডিসাইড করি। এখন যা ঘুমাতে যা, অনেক রাত হয়েছে তো। এই দেখো 12টা বাজে। মনে থাকবে তো তোমার? পাক্কা মনে থাকবে। জেরিন তবু ইয়াসের কথায় ভরসা পেল না। আহিবার দিকে তাকিয়ে পড়ল, আমি এটা তোমার দায়িত্ব, ভাইয়া যেন না ভুলে যায় শাস্তির ব্যাপারটা। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, ভুলে গেলে আমি মনে করিয়ে দিব। জেন আহিবার কথা শুনে নিশ্চিন্ত হয়ে ঘরে ঢুকলো। তাসিন মাথায় হাত দিয়ে বলল, এই ঘরে যে এমন একটা পাগলি আছে, আজকের ঘটনা না ঘটলে জানতেই পারতাম না। 2 দিন পর তো বাড়িটাকে পুরো পাগলা কারত বানায় ছাড়বে। তুই ওকে 50 টাকা দিসনি, আবার ওকে কানের দুল কিনে দিসনি, উল্টো ওকে ফেলে দিয়ে ওর হাত ছিঁড়ে ফেলেছিস। তুই তো ডাকাত। পাগলের থেকে ডাকাত 1000 গুণে ভালো আছে। মাথাই খারাপ করে দিল মেয়েটা। হ্যাঁ হ্যাঁ, সবাই এখন যা, গিয়ে ঘুমিয়ে পড়, অনেক রাত হয়েছে। মা থাকলে এত অনিয়ম জীবনেও মানত না। সবাই যে যার মতো চলে গেল। নাদিয়াও চলে যেতে নিয়েছিল। তাসিন ইশারায় তাকে থাকতে বলল। নাদিয়া দনমন করে ওখানেই রয়ে গেল। আহিবা আর ইয়াস চলে যাওয়ার পর তাসিন নাদিয়ার দিকে তাকিয়ে বলল, তোমার জন্য একটা জিনিস আছে। ওয়েট 1 মিনিট, এখানে ওয়েট করো, আমি নিয়ে আসছি। নাদিয়া অবাক হয়ে জিজ্ঞেস করল, আমার জন্য কি জিনিস? তাসিন কোনরূপ বাক্য ব্যয় না করে নিজের ঘরের দিকে পা বাড়ালো। মিনিট 5 মধ্যে নাদিয়ার জন্য রাখা জিনিসটা নিয়ে এলো। একটা ছোটখাটো প্যাকেট। এটা দেখে নাদিয়া জিজ্ঞেস করলো, কিসের এটা? ঘরে গিয়ে খুলে দেখো, কিন্তু তুমি একা, জেরিন যেন না দেখে, ওকে? নাদিয়া মাথা ঝাঁকিয়ে সম্মতি জানালো। তাসিন ফের বলল, যাও তাহলে। নাদিয়া চুপচাপ চলে এলো। প্যাকেটটা খুলবে কি খুলবে না এটা নিয়ে সে কিঞ্চিত দ্বিধাগ্রস্ত। তাসিন কেন হঠাৎ এটা দিল, তাও জেরিনকে দেখাতে মানা করলো কেন? তবে কি এটার মধ্যে কোনো প্রেমপত্র রয়েছে? পরক্ষণে আবার ভাবলো, প্রেমপত্র কি কেউ এইভাবে দেয়, প্যাকেটের মধ্যে দেয়? ভাবনা চিন্তার কোনো কুলকিনারা কি খুঁজে পেল না। বারবার মস্তিষ্ক একই দিকে ভাবাচ্ছে তাকে, কি আছে এটাই। অবশ্যই সব ভাবনা চিন্তা ছেড়ে ফেলল নাদিয়া। আগে এত কিছু ভাবা ঠিক হবে না, প্যাকেটটা খুলে দেখতে হবে, তারপর যা হয় হবে। যেমন কথা তেমন কাজ। নাদিয়া আর দেরি করবে না, চতুষ্কোণ প্যাকেটটা ছিঁড়ে ফেললো। খুলতেই ওটার ভেতর থেকে কিছু একটা উড়ে এসে নাদিয়ার মুখে আছড়ে পড়লো। নাদিয়া প্রথমে বুঝতে না পেরে মুখের উপর থেকে ওই জিনিসটা হাতে নিল। চোখের গোচর হওয়া মাত্রই গগন বিদারী চিৎকার করলো। তাসিন দরজার আড়ালেই দাঁড়িয়েছিল। নাদিয়ার চিৎকার শুনে পেছন থেকে এসে মুখ চেপে ধরলো। এই রাতের বেলা কি পাড়া শুদ্ধ মানুষকে জাগিয়ে তোলার ধান্দা করছো তুমি? নাদিয়া তাসিনের হাত ছাড়িয়ে নিয়ে বলল, তেলাপোকা! এই আপনি পকেটের মধ্যে তেলাপোকা দিয়েছেন? পাগল আপনি! এটা আমার মুখের মধ্যে উড়ে আসছে। তাসিন হাসতে হাসতে বলল, দেখো তো পেটের মধ্যে ঢুকে গেছে কিনা। আর একটাও বাজে কথা বলবেন না আপনি একদম। আজকে তো জেরিন, কাল সকালে আমিও আপনার নামে নালিশ করব। দেখেন কি রকম নাকানি চুবানি খাওয়াই আমি আপনাকে। তাসিন হাসতে হাসতে বলল, তোমার নাকানি চুবানিও আমি মজা করে খেতে পারবো। বাই দ্য ওয়ে, নাকানি চুবানি খেলে কি ভাতও খেতে হবে? আবার ফাজলামো। তাসিন তেলাপোকাটা উঠিয়ে নিয়ে নাদিয়ার সামনে ধরে বলল। নাদিয়া ওখান থেকে 2 কদম সরে পিছনে গেল। তাসিন বলল, পালিয়ে লাভ নাই, অনেকক্ষণ ধরে তোমার জন্য এই তেলাপোকাটাকে সাজগোজ করাছিলাম। আমাকে সে বলেছিল দুনিয়ার সবচেয়ে সুন্দরী রমণী দেখতে চায়, তাই আমি ভাবলাম তোমাকেই দেখিয়ে দিই। দেখানো হয়েছে না, এবার আপনি যান, আপনার তেলাপোকা নিয়ে যান আপনি, আমার কাজ আছে এখন। তাসিন গালে হাত দিয়ে বলল, কি কাজ বলো তো? আপনাকে বলতে হবে? বাধ্যতামূলক নাকি? অবশ্যই। বলবে তাহলে আপনি চলে যাবেন? হ্যাঁ চলে যাব। ঝটপট বলো দেখি কি কাজ। নাদিয়া তেরা হাসি হেসে বলল, বয়ফ্রেন্ডের সাথে প্রেম আলাপ করবো। এখানে নিশ্চয়ই আপনাকে থাকার অনুমতি দিতে পারি না, তাই না? বাহ। এটুকু বলে তাসির আশেপাশে তাকালো। খাটের উপর নাদিয়ার ফোনটা দেখতে পেল। নাদিয়াকে কিছু বুঝতে দেওয়ার আগে তড়িঘড়ি করে গিয়ে ফোনটা নিজের পকেটে চালান করে দিল। নাদিয়া দেখলো, অবাক হয়ে জিজ্ঞেস করলো, এটা কি করলেন আপনি? আমার ফোন। যাচ্ছি, ঘুমাও এখন, আল্লাহ হাফেজ। হ্যাভ আ সুইট ড্রিম উইথ মি। আপনি আমার ফোন নিয়ে যান। এই সরি, এটা তো পারবো না। আমার বাসায় থেকে আমার চোখের সামনে নিজের বয়ফ্রেন্ডের সাথে প্রেম আলাপ করবা,
এই অনাচার তো আমি মানতে পারবো না। কাল সকালে যদি এটা আমি আহিয়াপুকে না বলেছি তো আমার নামই বদলে রাখবো। না, কিছু বলবেন না প্লিজ। সেটা সকাল হলেই দেখা যাবে। যাও যাও, এখন গিয়ে বয়ফ্রেন্ডের সাথে প্রেমালাপ করো। নাদিয়া দাঁত কিরমির করে বলল, হিংসুটে বদমাইশ পাজি একটা ছেলে। আজ বরং তোমার বয়ফ্রেন্ডের সাথে আমিই করি প্রেম। কি বলো, কেমন হবে ব্যাপারটা? ফোন লক করা আছে। ও আচ্ছা, এই লক খোলা তোমার বা হাতের খেল, দেখবে? না, দরকার নেই। আপনি ফোনটা দিয়ে যান প্লিজ। আমিও কিন্তু আপনার ভাইয়ের কাছে আপনার নামে নালিশ করবো, বলে দিলাম। হ্যাঁ যাও না প্লিজ, আমি অপেক্ষায় আছি। আপনি ফোনটা দিবেন না, তাই তো? এক কথায় উত্তর দিলাম না। নাদিয়ার আগে ফুঁসতে লাগলো। তাসিন ড্যামকে আর ভাব দেখিয়ে চলে গেল। নাদিয়া একা একা দাঁড়িয়ে তীক্ষ্ণ কণ্ঠে তাসিনকে উদ্দেশ্য করে বলল, মগের মূল্য পাইছে নাকি? মন যা চাইবে তাই করবে। থাকবোই না আমি আর এখানে। আমার কি নিজের বাড়িঘর নাই নাকি? কালই চলে যাব আমি। কণ্ঠে তীক্ষ্ণতা, পাশাপাশি অভিমান ও তীব্রভাবে স্পষ্ট ছিল। সকালবেলা নাদিয়াকে যেদিন তার ফোনটা ফেরত দিল, নাদিয়া তখন বলল। আমি আজকে বাড়ি ফিরে যাব। যেদিন অবাক হয়ে বলল, এমা কেন চলে যাবা মানে কি? আর কেনই বা চলে যাবা? আমার বেড়ানো কি এখনো শেষ হয় নাই? কতদিন থাকবো? পড়াশোনা আছে না আমার। হ্যাঁ তো, পরীক্ষা কি এখনই? আর আম্মু তোমাকে যাইতে দেবে না, আম্মু আসছে একটু আগে। ও আচ্ছা, আন্টিকে ম্যানেজ করেই যাব, সমস্যা নেই। যেদিন মুখ কালো করে বলল, আরে কারো কিছু বলা লাগে নাকি? আমি এমনিতেই চলে যাব, পড়াশোনা আছে না আমার। তা তো আমারও আছে, আমি কি পড়াশোনা করি নাকি? অনেকদিন ছিলাম তো, আমি আবার আসবো। আম্মুকে ছেড়ে এর আগে এভাবে অনবরত এতদিন কোথাও থাকিনি, তাই আর কি। যেদিন মন খারাপ করে বলল। ও আচ্ছা। নাদিয়া নিজ থেকেই রেডি হয়ে গিয়েছিল। তখন মুনতাহা বেগম নাদিয়াকে দেখলেন। তখন তিনি জিজ্ঞেস করলেন, কোথাও যাচ্ছ নাকি তুমি? জি আন্টি, বাসায় যাচ্ছি। তিনি বেশ অবাক হয়েছে বলে মনে হলো। বললেন, বাসায় যাচ্ছ মানে কি? কই, আগে তো শুনলাম না। আসলে আন্টি, হঠাৎ করেই ঠিক করলাম যে বাড়ি ফিরে যাব। আগে থেকে কাউকে কিছু বলিনি। এমনকি আমি নিজেও শিওর ছিলাম না যে আজ বাড়ি ফিরে যাব। হঠাৎ করে তোমার আজকে বাড়ি ফিরে যেতে মন চাইলো কি জন্য? একে তো পড়াশোনা আছে, তার উপর আম্মুকে ছাড়া এভাবে এতদিন তো থাকিনি কোথাও। বুঝছি তো, তুমি আমাকে না বলে রেডি হয়ে গেলে। কাল তোমার আম্মু আব্বু আসবে, তাদের সাথে তখন চলে যেও। আর আটকাবো না, আজকের দিনটা থেকে যাও। কাল আমার আব্বু আম্মু আসবে? হ্যাঁ আসবে, এজন্যই বললাম গেলে কাল যেও, আজ আর দিয়ে কাজ নেই। সবচেয়ে বড় কথা, আজকে তোমাকে আমি যেতেও দিব না। নাদিয়া আর কোনো কথা বাড়ালো না। বুঝতে পারলো যে আজ তার আর যাওয়া হবে না। সমস্যা নেই তাতে। কাল আব্বু আম্মু এলে তাদের সাথে একেবারে চলে যাবে। শুধুমাত্র আজকের দিনটা তাসিনকে সহ্য করতে হবে। নাদিয়া ড্রয়িং রুমের দিকে পা বাড়ালো। জেরিনকে দেখতে পেল একটা ছেলের সাথে বসে গল্প করছে। সেটাকে আগে কখনোই দেখে নাই নাদিয়া, তাই চিনতেও পারতেছে না। কিন্তু দেখতে একটু বিদেশি টাইপ, বেশ লম্বা, চুলগুলো হালকা ব্রাউন কালারের করা, স্পাইক করা, সব মিলিয়ে দেখতেও বেশ। নাদিয়া এক করে জেরিনকে দাঁড়িয়ে থাকতে দেখে বলল, ওই নান্দু, ওখানে দাঁড়িয়ে আছো কেন একা একা? এখানে আসো, একজনের সাথে তোমার পরিচয় করিয়ে দেই। নাদিয়ার সামনে এগিয়ে গেলে জেরিন ফের বলল, এটা আমার চাচাতো ভাই। সামনে থেকে ছেড়ে নাদিয়ার দিকে হ্যান্ডশেকের ভঙ্গিতে হাত দিয়ে বলল। হাই, আই এম নাহিদ। নাদিয়া মিষ্টি হেসে বলল, আমি নাদিয়া। ওয়াও, ও সুইট অফ ইউ। নামের কি মিল আছে? হ্যাঁ, তাই তো দেখতে পাচ্ছি। জেরিন ফাইজলামি করে বলে উঠল, হ্যাঁ, এখন দুজন দুজনের গলা ধরে বাদরের মতো ঝুলে পড়ো, তাহলে আরো মিল হয়ে যাবে। জেরিনের রসিকতায় নাহিদ আর নাদিয়া দুজনে হেসে ফেলল। কিছুটা দূর থেকে দাঁড়িয়ে তাসিন সবটাই দেখছিল। নাদিয়ার খিলখিল হাসি তার দৃষ্টিগোচর হয় নাই। মনে মনে বলল, আমি কোনো কথা বললেই মিস চাশমিশের মুখ আপনা আপনি গম্ভীর হয়ে যায়, আর এখানে আরেকজনের কথা শুনে হাসি যেন আর মুখে ধরে না। তাসিনও ওদের সাথে যোগ দেওয়ার জন্য এগিয়ে গেল। নাহিদকে দেখে বলল, কি ব্যাপার, প্রায় বছর খানেক পর তোমার দেখা মিলল মনে হয়। একেবারে আকাশের চাঁদ হয়ে গেছো। দেশে ছিলাম না তো, এই এক সপ্তাহ একটু বেশি হবে আসছি। কাকি এখানে আসার জন্য ও জোরাজোরি করলো, তাই আসা আর কি। ভালো করেছো এসেছো, ঘুরে বেড়াও কয়েকদিন। ভাইয়ার বিয়ের সময় তো ছিলে না। দৃষ্টি আপুকে এসেছে তোমার সাথে? নাহিদ নির্বিকার ভাবে উত্তর দিল, হ্যাঁ, দৃষ্টি আপু, দুলাভাই আর আমি একসাথে এসেছি। দৃষ্টি নামটা শুনে নাদিয়া অবাক হলো। এটাই কি তবে সেই দৃষ্টি? হতেই পারে, যেহেতু বিদেশ থাকার কথা বলেছে।
তাহলে নাহিদ আর দৃষ্টির কি সম্পর্ক হতে পারে? দৃষ্টি আপু আসছে এতদিন পর, আসবে না আমাদের এখানে? ভাবনা চিন্তা খানিক সময়ের জন্য ছেড়ে ফেলে। নাদিয়া ফের কান পাতল তাহসিনের কথায়। নাহিদ উত্তর দিল, কাকি আসতে বলেছিল, ও বলল যে আসবে। এখন আসবে কিনা সেটা আমি শিওর বলতে পারছি না। ও আচ্ছা। খানিক সময়ের জন্য নাহিদ আর নাদিয়ার মধ্যে বেশ ভাব হয়ে গেল। নাদিয়া চলে যেতে চেয়েছিল, সেটা শুনে নাহিদ বলল, ও মা, চলে যাবে কিসের জন্য? ভাগ্যিস তুমি চলে যাওনি, তাহলে তো তোমার সাথে দেখা হওয়ার সুবর্ণ সুযোগটুকু মিস করে যেতাম। এমনই আলাপ চলছিল দুজনের মধ্যে। গতকাল তাহসিনের ব্যবহারে নাদিয়া যতটুকু খারাপ লেগেছিল, নাহিদের উচ্ছ্বসতায় সেইটুকু কেটে গেল। কিন্তু তাহসিন সে দূর থেকে সবটাই দেখছিল। নাহিদের সাথে নাদিয়ার কথা যেন তার কাছে কাটা খাই নুনে ছিঁড়ে দেওয়ার মতো কিছু কিছু বলতেও পারছিল না সেখানে, আবার চুপচাপ সহ্য করতে পারছিল না। এক পর্যায়ে নাদিয়াকে ডেকে নিয়ে বলল, এই তোমার বয়ফ্রেন্ড আছে, বয়ফ্রেন্ড বাদ দিয়ে অন্য একটা ছেলের সাথে কিসের সারাদিন গল্প গুজব? সবকিছু থেকে আপনার সমস্যা? আমি কার সাথে গল্প করব, কার সাথে ঝগড়া করব, আপনি বলে দিবেন এগুলো? না, আমি কেন বলে দেব? যে বলার সে নিজেই বলবে। দুপুরে খাওয়া দাওয়ার পর আবার সেই গল্পের ঝুড়ি নিয়ে বসলো এক একজন। বিকেলবেলা জেরিন চাইলেও ঘুরতে যেতে, ইয়াস বাড়ি ছিল না, তাই আইবাকে গিয়ে বলল, ভাবি, আমাদের সাথে ঘুরতে যাবা? না না, আমি কেন ঘুরতে যাব এই সময়? তোমরা বাচ্চা মানুষ, তোমরাই যাও, আনন্দ করে আসো। আইবার কথা শুনে জেরিন মুখ পাকিয়ে বলল, ও সরি, আমি তো ভুলেই গিয়েছিলাম আমরা বাচ্চা মানুষ আর তুমি বুড়ি হয়ে গেছো। জেরিনের কথা শুনে আইবা হাসলেও আর কোনো কথা বাড়লো না। সিদ্ধান্ত হলো নাহিদ, নাদিয়া আর জেরিন বাইরে ঘুরতে যাবে। ওদের যাওয়ার কথা শুনে তাহসিন সায় দিয়ে বলল, কোথায় যাচ্ছ তোমরা? আমি এখন ফ্রি আছি, আমিও যাব। জেরিন তেড়ে এসে বলল, কেন যাবা তুমি আমাদের সাথে? আমরা যখন অনুরোধ করে বলি তখন তো যাও না, আর এখন নিজে যেচে পড়ে যেতে চাইছো। তাহসিনের অবস্থা দেখে নাদিয়া হাসি পেলেও সে বেশ সিরিয়াস মুখ করে দাঁড়িয়ে আছে। এইটুকু বুঝতে তার অসুবিধা হলো না যে নাহিদের সাথে কথা বলার কারণে তাহসিন জেলাস ফিল করতেছে। তাই নাদিয়া আগুনের উপর ঘি ঢালতে নাহিদের দিকে তাকিয়ে বলল, ওরা দু ভাই বোন নিজেদের মতো ঝগড়া করুক, আমরা দুজন গিয়ে ঘুরে আসি, চলেন। নাদিয়ার কথা শুনে আচমকা তাহসিন নিজের কথা থামিয়ে দিল। জেরিনের সাথে তর্কাতর্কি বাদ দিয়ে বলল, তোমরা আবার একা কোথায় যাবে, আর কেনই বা যাবে? গেলে 4 জন একসাথে, আর না গেলে কেউ যাব না। আচ্ছা, তুমিও আমাদের সাথে যেও, তবে একটা শর্ত আছে এখানে। কি? ফেরার সময় আমাদের মটকা চা খাওয়াতে হবে। বলো রাজি? তাহসিন জেরিনের মাথায় দুটো বাড়ি দিয়ে বলল, তো এটা আগে বললেই তো হতো, এত তর্ক করার কোনো মানেই ছিল না। আর সবচেয়ে বড় কথা, তোর সাথে বাইরে গেলে আমি ফকির হয়ে ঘরে ঢুকি। তারপরও ভাইয়ার কাছে তুই নালিশ করিস 5 বছর আগে আমি তোকে 50 টাকা দেই নাই, কি একটা 500 কেজি ওজনের কানের দুল কিনে দেই নাই। জেরিন দাঁত দিয়ে জিভ কেটে বলল, আচ্ছা হইছে হইছে, আর আমি তো তোমার কাছে 500 কেজি ওজনের কানের দুল চাই নাই। হয় নাকি এত বড় কানের দুল তুমি কি আমার জন্য বানিয়ে দিবে? নাদিয়া দুজনকে বাধা দিয়ে বলল। ঝগড়া বাদ দিয়ে এবার আমরা কি যেতে পারি? জেরিন তাহসিনের দিকে তাকিয়ে বলল, হ্যাঁ অবশ্যই, বাড়ি এসে কান ধরে উঠবোস করে তারপর তোমার কাছে মাফ চাইবো। এখন চলো তো, বাইরে যেতে নিলেই শুধু ড্রামা এক একজনের। তাহসিন আর জেরিনের তর্কাতর্কির জন্যই বের হতে দেরি হয়ে গেল। যেখানে বিকেলে বের হওয়ার কথা ছিল সেখানে সন্ধ্যার সময় বের হতে হলো সবাইকে। বেশ অনেকক্ষণ পর্যন্ত ঘুরলো। নীলক্ষেতে মোড়ে টিএসসি রোড পার হয়ে সোডিয়াম আলোর নিচ হয়ে হাঁটলো। প্রায় প্রতিটা মুহূর্তে নাদিয়া তাহসিনের সাথে একবার কথা বলে নাই, ইচ্ছে করেই বলে নাই। তার মতে তাহসিন তাকে ভালোবাসে, এটা মুখে স্বীকার করলেই হয়। সে তো স্বীকার করেই না, উল্টো নাদিয়াকে কারোর সাথে দেখলে জেলাস ফিল করে। এত কাহিনী না করে সোজাভাবে বলে দিলেই হয় ভালোবাসি। তবে নাদিয়া সিদ্ধান্ত নিয়েছে, যে করেই হোক তাহসিনের মুখ দিয়ে সে বলিয়ে ছাড়বে। আজ বলবে না, আগামীকাল হয়তো বলবে না, কিন্তু না বলে কতদিন থাকবে? 2 দিন পর বললেও তো বলতে হবে। নাদিয়ার এই ভাবনার মাঝে আরেকটা ভাবনা এসে ঝেঁকে বসেছে। তাহসিন যদি তাকে ভালোবাসার কথাটা বলে, তার উত্তর কি হবে তখন? হ্যাঁ অথবা না? কি বলবে সে? এই হ্যাঁ আর না উত্তর খুঁজতে খুঁজতেই তার মস্তিষ্ক ফাঁকা হয়ে উঠেছে ক্রমে। পরক্ষণে ভেবে নিল, যখনকার ব্যাপার তখন দেখা যাবে। আগে ভাগে এত কিছু ভেবে মাথা নষ্ট করার কোনো মানেই হয় না। তবে নাহিদ সুপারগ্লুর মতো নাদিয়ার সাথে আটকে রয়েছে। নাদিয়া সাধারণভাবেই তার সাথে কথাবার্তা বলছে, কিন্তু তার মনের মধ্যে কি চলছে সেটা বাহির থেকে বোঝা মুশকিল। তাহসিন সবটাই বাঁকা চোখে দেখছিল, কিন্তু কিছু বলতে পারছিল না। ইচ্ছে করছিল নাহিদকে কিছু কড়া কথা শুনিয়ে দিতে, কিন্তু কোন অধিকারে নাদিয়ার জন্য সে নাহিদকে কড়া কথা শোনাবে?
সব সম্পর্কেই তো কোনো না কোনো অধিকার থাকতে হয়। নাদিয়ার সাথে তার সম্পর্ক তো অধিকার খাটানোর মতো নয়। রাত 10টা যখন তারা বাড়ি ফিরে এলো তখন না তাসিন নাদিয়ার বাড়ি ফিরে যাওয়ার কথাটা শুনলো। হঠাৎ করে বাড়ি ফিরে যাবে শুনে অবাক হলো, সাথে বেশ খারাপ লাগা কাজ করলো। এখন যেমন চোখের সামনে যখন তখন তাকে দেখা যায়, কিছু একটা হলেই খেপানো যায়। বাড়ি চলে গেলে তো সামান্য চোখের দেখাও দেখতে পারবে না। হয়তোবা কলেজে টুকটাক দেখা হবে। মায়া জিনিসটা আসলে খুব বিষাক্ত। তার থেকে বোধহয় ভালোবাসি কথাটা না বলতে পারা আরো বেশি বিষাক্ত। খাওয়া দাওয়ার পর তাসিন একবার নাদিয়াকে পেল একলা। তাসিন জিজ্ঞেস করলো, কাল নাকি চলে যাচ্ছ শুনলাম। হ্যাঁ, চলে যাচ্ছি। আপনার তো এতে ভালোই হবে, কারোর সাথে অযথা তর্ক করতে হবে না। তাসিন মেকি হেসে বলল, তুমি চলে যাওয়াটা আমার ভালোই হবে, নিজে নিজে বুঝে গেলে। তো বুঝবো না আবার? আমি সারা দিন আপনাকে জ্বালা যন্ত্রণা করি, আমি চলে গেলে তো বেশ থাকবেন, হুটহাট কেউ জ্বালাবেও না আপনাকে। তাসিন হেসে বলল, ঠিকই বলেছো বোধহয়, অনেক ভালো থাকবো আমি। তুমি আসলেই এক লাল গোলাপ, যার নিরন্তর পাহারা দেয় কাটার বাগান। তাসিনের ভারী কথা বুঝলো না নাদিয়া, তাই জিজ্ঞেস করলো, বুঝলাম না আপনার কথাটা। কিছু না, আমি একজনের স্টেশনের চত্বরে হারিয়ে গিয়েছি, আর হয়তো কখনোই শেষ ট্রেনে ঘরে ফিরতে পারবো না। কেন? ও তুমি বুঝবে না, একটু বুদ্ধি জ্ঞান থাকলে তো ভালোই হতো আমার জন্য। অন্তত পক্ষে সুপ্ত একটা কথা তো বুঝতে পারতে। কি কথা? আবার জিজ্ঞেস করে কি কথা? আমি বলবো নাকি কি কথা? আমি বলবো না। কখনো যদি বুঝতে পারো তো পারো, না হলে বুঝে নিও। আমার মুখ থেকে কখনোই সে কথা শুনতে পারবে না। আচ্ছা ভালো কথা, নাহিদের সাথে এত কিসের পিরিত তোমার? কই দেখলেন নাহিদ ভাইয়ের সাথে আমার পীড়িত? আমি তো জাস্ট ভাই মনে করে কথা বলি। হ্যাঁ, তুমি ভাই মনে করে কথা বলো, আর ওই দিক থেকে জল কত দূর গড়াচ্ছে আল্লাহই ভালো জানেন। নাদিয়া মাথায় হাত দিয়ে বলল, মানে? সবকিছুর এত মানে খুঁজতে যেও না মিস টিউবলাইট। তোমাকে যে বিয়ে করবে তার কপালে দুঃখ আছে, কিচ্ছু বোঝো না। সবকিছু হাতে কলমে বুঝিয়ে দিতে হয়, বোকামি। যাও গিয়ে ঘুমিয়ে পড়ো। কেন আজ রাতে আমার থেকে ফোন নিয়ে যাবেন না? সেদিন তো খুব বড় বড় কথা বললেন। তাসিন হেসে বলল, কেন নিতে হবে নাকি ফোন? দিতে চাইলে দাও, বাচ্চা মানুষ তুমি, প্রেম করতে হবে না তোমার। আপনি না বলছিলেন আমার কথা আপুকে বলে দিবেন? আম, না বলে নাকি নিজের নাম পাল্টে রাখবেন। বললেন না তো আপুকে, আর নিজের নামটাও তো পাল্টালেন না। তুমি একটা নাম খুঁজে দিও, পাল্টে রাখবো। আচ্ছা ঠিক আছে, ভেবে তারপর আপনাকে জানাবো, ওকে? আচ্ছা তাও তবে আজ আর ফোন লাগবে না, তোমারটা তোমার কাছে রাখো। নাদিয়া উপর থেকে নিচে মাথা ঝাঁকিয়ে চলে গেল। খুব সকালবেলা ঘুম ভাঙতি নাদিয়া আর জেরিন গায়ে চাদর জড়িয়ে ছাদে চলল। গ্রামগঞ্জে এই সময়টা দারুণ উপভোগ্য। শহরের এলাকায় তো কুয়াশার তৃপ্তি সেইভাবে পাওয়া যায় না। গ্রামগঞ্জে সবুজ ঘাসে শিশির বিন্দুর উপর হেঁটে যাওয়ার অন্যরকম এক আনন্দ আছে। ছাদে টবের গাছগুলোতেও শিশির পড়েছে। জেইন সেগুলো হাতে মাখাচ্ছে। নাদিয়া রেলিং এ হাত রেখে নিচে তাকিয়ে আছে। মূল ফটকে তাসিন আর নাহিদকে দেখা গেল দাঁড়িয়ে থাকতে। নাদিয়া জেরিনকে বলল, ওরা এত সকালে ওখানে দাঁড়িয়ে কি করে? দারোয়ানগিরি করতে গেছে। দাঁড়াও ডাক দেই। নাদিয়া তৎক্ষণাৎ বাধা দিয়ে বলল, না ডেকো না, বাসা থেকে এক গ্লাস পানি নিয়ে আসো, এই শীতের সকালে ওদের মাথায় ঢেলে দেই। জেইন তুড়িমিড়ি বলল, জব্বর আইডিয়া। তুমি 2 মিনিট দাঁড়াও, আমি 5 মিনিটে পানি নিয়ে আসছি। হ্যাঁ তাড়াতাড়ি আসো, ওরা চলে গেলে কিন্তু আর কাজ হবে না। জেইন তড়িঘড়ি করে নিচে নামলো। এক বোতল পানি নিয়ে আবার উপরে উঠে এলো। নাদিয়ার হাতে দিতেই নাদিয়া উপর থেকে সবটুকু পানি ওদের গায়ের উপর ফেললো। হঠাৎ হতমত খেয়ে দুজন লাফিয়ে উঠলো, ওপর দিকে তাকালো। তখনই দুজন নিচু হয়ে সরে গেল। তাই তাসিন অথবা নাহিদকে ওদের দুজনকে দেখলো না। নাহিদ চোখ মুখ কুচকে বলল, এই কাজটা কে করলো? এটা কি পানি নাকি অন্য কিছু? নাহিদের কথায় গা করলো না। তার কিঞ্চিত ধারণা এই কাজ নাদিয়া নয়তো জেরিনের। তাই নাহিদকে রেখে সিঁড়ি দিয়ে দৌড়ে বাসায় গেল। এক বোতল পানি নিয়ে আবার ছাদে উঠে গেল। নাদিয়া জেরিন পিছন ফিরে বসেছিল। তাসিন গিয়ে পেছন থেকে সবটুকু পানি দুজনের মাথায় ঢেলে দিল। নাদিয়া জেরিন দুজনেই একসাথে চিৎকার দিয়ে উঠল। তাসিন কলার নাচিয়ে বলল, টিট ফর ট্যাট। আমাদের গায়ে কেন পানি মেরেছিলে? সকাল সকাল তোমাদের কোন পাকা ধানে মই দিয়েছিলাম আমরা? জেরিন অস্বীকার করে বলল, তুমি দেখছো তোমাদের গায়ে পানি দিয়েছি আমরা? ফাজিল কোথাকার। সকাল সকাল একেবারে মেজাজটা গরম করে দিল। এমনিতেই ঠান্ডা, তার উপর গায়ে 1 বোতল পানি ঢেলে দিছে। ইট মারলে পাটকেল তো খেতেই হবে জেরি বেগম। জেরিন ধমক দিয়ে বলল, কে তোমাকে ইট মেরেছে যে তার পাটকেল আমাদের খেতে হলো? তাসিন হেসে বলল, শাক দিয়ে মাছ ডেকে লাভ হবে না,
সকাল সকাল যত ডিস্টার্ব। আম্মুকেও বলি এই মেয়েকে কেন যে বিয়ে দিয়ে ঘর থেকে বিদায় করে না, উটকো একটা ঝামেলা। কথা নাই এবার তানে উড়ে এসে জুড়ে বসেছে, নিজেরা পাইছে করিয়ে আবার উল্টা আমাদের পদবিদায় আমরা নাকি সিমেন্টের বস্তায় ঘুরিয়ে পাওয়া। ততক্ষণে নাহিদও চলে এসেছে। নাদিয়াকে জিজ্ঞেস করলো। পানি কি উপর থেকে তোমরা আমাদের গায়ে দিয়েছো? নাদিয়া বুঝে গিয়েছিল তাসিন তাদের পানি দেওয়ার ব্যাপারটা ধরে ফেলেছে, তাই সে জেনের মতো অস্বীকার করলো না, স্বীকার করে বলল। হ্যাঁ, আমরা দিয়েছিলাম। জেরিন তীক্ষ্ণ দৃষ্টিতে নাদিয়ার দিকে তাকালো, সেটা তাসিন খেয়াল করে বলল। ওইভাবে ওর দিকে তাকালেও তো ভস্ম হয়ে যাবে, কটকটির যে চাহনি। তাসিনের কথা শুনে নাদিয়া বলল, না। আপনারা সবসময় টম এন্ড জেরির মতো ঝগড়া করে কি পান বলেন তো? মজা পাই। নাহিদ বলল। বাই দ্য ওয়ে, তোমরা যে পানিটা আমাদের দিকে ছুঁড়েছিলে সেটা কি ভালো ছিল নাকি নোংরা পানি ছিল? উত্তর দিল নাদিয়া। একদম পিওর ফিল্টারের ফুটানো পানি ছিল ভাইয়া। নাদিয়ার কথা শুনে নাহিদ অদ্ভুত এক ভঙ্গি করে বলল। হ্যাঁ, এরকম হাঁ করে বললে মুখে তো মাছি ঢুকে যাবে। তুমি আমাকে ভাইয়া বললে, কিন্তু কেন? আমি কি তোমার ভাইয়া? দিল পুরো দু টুকরো করে দিলে। নাদিয়া অবাক হয়ে বলল। ও মা, কেন? আমার সাথে তুমি আর কথাই বলো না, আই এম ব্রোকেন। নাহিদের কথা শুনে হাসি যেন আর ধরে না, চাপা হাসি হেসে নাদিয়া জিজ্ঞেস করলো। হঠাৎ ভালো মানুষ থেকে ব্রোকেন কেন হয়ে গেলেন? ব্যাপার কি বলেন তো? নাহিদ আর কোনো কথা বলল না, ধপধপ করে নিচে নেমে চলে গেল। নাহিদের অবস্থা দেখে তাসিন হাসতে হাসতে আর কোনো কুলকিনারা খুঁজে পেল না, যে নিজেও হাসতে হাসতে বলল। এভাবে ভাইয়া ডেকে ওকে ব্রোকেন করে না দিয়ে আঙ্কেল ডেকে একেবারেই নিহত করে দিলেই পারতে। ভাববার মতো বিষয়। হ্যাঁ হ্যাঁ, যাও নিচে যাও, গিয়ে নাহিদ ভাইয়াকে আঙ্কেল ডাকো। ও ব্রোকেন হার্ট নিয়ে বেচারা বেশ বিপদে থাকবে। আঙ্কেল ডাকলে নিহত হয়ে গেলে আর কোনো সমস্যাই হবে না। তাসিনের ও জেরিনের সাথে সায় দিতে ইচ্ছে করছিল, কিন্তু সেটা করলো না। মুখে যথেষ্ট সিরিয়াসনেস ভাবভঙ্গি ফুটিয়ে তুলে বলল। কি লাভ হলো ছেলেটার সাথে তোমার এমন করে? বাচ্চা ছেলে, হয়তো তোমায় ভালো লেগে গেছে। এভাবে ভাইয়া ডেকে ওকে ব্রোকেন করার কোনো দরকার ছিল? আসলে মেয়ে মানুষের মনে মায়া দয়া কিচ্ছু নাই। নাদিয়া ভ্রু কুচকে বলল। ভূতের মুখে হঠাৎ করে রামের নাম শুনলে মাঝে মাঝে আমারও না বেশ অবাক লাগে। নাদিয়া চলে যাওয়ার জন্য সম্পূর্ণ রেডি হয়ে গেছে। তার মা বাবা আসছে 11টা নাগাদ, এখন দুপুর 3টা পার হয়েছে। নাদিয়াকে রেডি হতে দেখে মুনতাহা বেগম বললেন। বুঝলাম না তোমার এত তাড়া কিসের বলো তো? এখন তো মা বাবার সামনেই আছে, দুপুরটা শেষ হোক তারপর যেও। এখনই কেমন একেবারে সাজগোজ করে বসে আছো? না আন্টি, চলে যাব, ছিলাম তো কতদিন, বেঁচে থাকলে আবার আসবো। নাদিয়ার কথা শুনে আহিবা চাপা ধমক দিয়ে বলল। চুপ থাক, আমি আমার মা বাবাকে কতদিন পর পাইছি, এখনই যেতে দেবো নাকি? তোর দরকার হলে তুই একা চলে যা, আজকে আমি আমার মা বাবাকে ছাড়ছি না। তুমি বললেই তো আর হলো না, আব্বু আম্মু কেউ থাকবে না, চলে যাবো আমরা এক্ষুনি। আহিবা শাহানা হককে জিজ্ঞেস করতে শাহানা হক নির্বিকার ভাবে বললেন। হ্যাঁ চলে যাব, বাসা খালি রেখে এসেছি, থাকতে তো পারবো না। এটা কেমন অবিচার? আসলে কতদিন পর, দেখা হলো কতদিন পর, এখনই চলে যাওয়ার কথা বলছো? আমার কথা কি একটু মনে পড়ে না তোমাদের? আমাদের সবসময় মনে পড়ে, তোর মনে পড়ে কতক্ষণ? মাঝে মাঝে একটু ঘুরেও তো আসতে পারিস। এমন তো না যে মাইল খানিক দূরের পথ, মাত্র 1 ঘন্টা লাগে যেতে। যাবো মা, যাবো। কলেজ সামলে আসলে যেতে পারি না, গেলে সময় নিয়েই যাব। সপ্তাহখানিক থেকে তারপর আবার আসবো। হঠাৎ করে যে আবার চলে আসা ভালো লাগে না, মন ভরে না একটুও। তুই কত আসবি সেটা আমার জানা আছে, জামাইকে নিয়ে আসিস। বিয়ের পর তো একবারও গেলি না। যাবো মা, এই সপ্তাহে হয়তো আর হবে না, সামনের সপ্তাহে যাবো ইনশাল্লাহ। আহিবা শাহানা হককে জিজ্ঞেস করতে তিনিও বললেন। আচ্ছা, আজ তাহলে উঠি আমরা। ব্যাস এইটুকুই। মুনতাহা বেগম তাদের যেতে দিলেন না, এমনকি সবাই থেকে যাওয়ার জন্য জোরাজুরি করলেন। সবার কথা এবং নিজের কথা দেখে শাহানা হক বললেন। আচ্ছা, এখন যাচ্ছি না, তবে সন্ধ্যায় আর আটকাতে পারবে না, বাসা খালি রেখে এসেছি, না গেলে হবে না। যেতেই যখন হবে তখন সন্ধ্যায় গিয়ে লাভ কি বলো তো? এক্ষুনি চলো না আম্মু। তাসিন ওকে ডেকে সাইডে নিয়ে এসে বলল। এত তারা কিসের তোমার যাওয়ার জন্য? যাই করছো কেন? তো বাসায় কি কাউকে রেখে এসেছিলে? আপনাকে কেন বলবো? আমাকে বলতে হবে না। তোমার যদি যাওয়ার তাড়া থাকে তাহলে একাই চলে যাও। আন্টি আসছে কতদিন পর, তাকে থাকতে দাও। সন্ধ্যার পর আর অপেক্ষা করলো না তারা। তাসিন রাস্তার মোড় পর্যন্ত এগিয়ে দিতে এলো। আহিবা আর শাহানা হক যখন কথা বলছিল, তাসিনের কি মনে হলো হঠাৎ করেই নাদিয়াকে বলে বসলো। যদি ভুল করে কভু মনে পড়ে আমায়,
খুঁজে নিও, আছি আমি রাতের ধ্রুব তারায়। যদিও কথাটা গানের লাইন ছিল, তবুও এই সামান্য কথায় নাদিয়া অদ্ভুত এক শিহরণে ভেসে গেল। বাড়ি ফিরে আসার পর আগের মুহূর্তগুলো বারবার মস্তিষ্কে কড়া নাড়তে লাগলো নাদিয়ার। কোনো কাজে মন বসাতে পারছিল না, সবকিছুতে এক ধরনের বিতৃষ্ণা এবং বিরক্তি বোধ করছিল। ফেরারি মন বারংবার ছুটে যাচ্ছিল তাসিনের প্রতিচ্ছবিতে। তাসিনের উপর থেকে মন সরাতে নিজেকে সময় দেওয়ার জন্য নাদিয়া বইপত্র নিয়ে বসলো। বেশ অনেকদিন যাবৎ পড়াশোনার সাথে কোনো সম্পর্ক নাই, অথচ সামনেই প্রথম সাময়িক পরীক্ষা ডাব্বা মারলেই জীবন শেষ। বই নিয়ে প্রথম 2 পাতা চোখ বোলালো, হাতের কলম দিয়ে অযথাই বই আঁকিবুকি করলো কিছুক্ষণ। বারবার চোখের সামনে ভেসে উঠছিল তাসিনের মুখখানা। তাই একটা সাদা পেজ নিয়ে বসে পড়লো, চেষ্টা করতে লাগলো তাসিনের স্কেচ বানানোর। নাদিয়া অনেকক্ষণ যাবৎ চেষ্টা করেও পারলো না। সর্বশেষে যেটা হলো, দেখতে জোকারের মতো একটা ছবি হয়েছে। এটা আর তাসিন দুজনকে মেলাতেই একা একা হাসতে হাসতে কুটি কুটি হচ্ছে। পরক্ষণে আবার মুখ মলিন হয়ে আসছে। মানুষের মায়ার বাঁধনে বেশি জড়াতে হয় না, তাহলে সকল সমস্যা জীবনে আধিপত্য বিস্তার করা শুরু করে দেয়। নাদিয়া জানেই তাসিন তাকে ভালোবাসে, অথচ তাসিন জানে না তার মতোই অবস্থা হয়েছে নাদিয়ার। কিন্তু দুজনের মধ্যে কেউ কাউকে তাদের সুপ্ত কথা অনুভূতি জানাতে পারছে না। একজন জানাতে সংকোচ বোধ করছে, আর একজন সাহস পাচ্ছে না। এই সংকোচ আর সাহসের দ্বন্দ্বে পড়ে যেন তাদের মধ্যে কোনো বিচ্ছেদ না হয়ে ওঠে। নাদিয়া আনমনে বইয়ের এক পাতায় লিখলো, ভালোবাসার কথাটা আমার স্পষ্ট ইঙ্গিত দিলেই তো হয়, তাহলেই তো আর মুখে বলা লাগে না। আমার মনের শতভাগ জুড়েও যে আপনার বিচরণ। কলেজে গিয়ে মাঝে মাঝে তাসিনের সাথে দেখা হয়, তবে নাদিয়া এড়িয়ে চলতে চায়, কিন্তু আবেগ অনুভূতির কাছে সেটা সম্ভব হয় না। বারংবার হার মেনে ফিরে যায় তাসিনের কাছে। সেদিনও ওদের সাথে লাইব্রেরিতে বসে গল্প করছিল। স্বচ্ছ যে আরুষি জন্মদিনে ওর বইয়ের মধ্যে একটা চিঠি লিখে এসেছিল, সেটা বোধহয় আরুষি এখনো পায়নি। যদি পেত ভালো খারাপ দুই জানাতো স্বচ্ছকে, কিন্তু তার কোনো রিয়াকশন না দেখে স্বচ্ছ অবাক হচ্ছিল। চিঠিটা কি তবে পায়নি, নাকি অন্য কারো হাতে পড়েছে? আবার বই থেকে তো পড়েও যেতে পারে। এত ভাবনার মাঝে আরুষিকে প্রশ্ন করলো, পড়াশোনার কি অবস্থা তোমার? মোটামুটি ভালোই চলছে। হঠাৎ করে পড়াশোনার প্রসঙ্গ আনলেন কেন? না, এমনি জিজ্ঞাসা করলাম। পড়াশোনা তো করতে দেখি না তোমাকে। কলেজে ক্লাস তো বোধহয় হাতে গোনা 3-4 দিন করেছো। ক্লাস করে কি হবে, বোরিং লাগে। বাসায় যা করি তাতেই হয়, আলাদা করে ক্লাসে পড়া লাগে না। ব্রিলিয়ান্ট স্টুডেন্ট বলে কথা, না পড়েই পাস। আরুষি কালে হাত দিয়ে বলল, হুম। আচ্ছা, বাংলা বইটা আছে তোমার কাছে? থাকলে একটু দিতে পারবে? এখন নাই তো আমার কাছে, বাসায় আছে। কি করবেন? দরকার ছিল একটু। আচ্ছা, কাল আনবনি, তখন নিয়ে। না থাক, তোমাকে আর কষ্ট করে আনতে হবে না। তুমি কাল একটা কবিতা দেখে এসো, তারপর আমায় বলো। কি কবিতা আর কি বলবো আপনাকে? বাসায় গিয়ে সোনার তরী কবিতাটা দেখে নিও, তাহলেই হবে। এটা নিয়ে আর কোনো প্রশ্ন করো না, উত্তর পাবে না কিন্তু। আরুষি কিছুই বুঝলো না, কিন্তু স্বচ্ছর কথা সায় দিল। রাতের বেলা হঠাৎ পড়তে বসে মনে পড়লো স্বচ্ছর কথা। সে বলেছিল সোনার তরী কবিতাটা পড়ে দেখতে। তৎক্ষণাৎ আরুষি বাংলা বইটা হাতে নিল। বইটা খুলতে একটা খাম নিচে পড়ে গেল। আরুষি বই রেখে আগে খামটা তুললো, ভাবলো এইটা আবার কি? আমার বইয়ের মধ্যে কোথা থেকে এলো? ভাবতে ভাবতেই খামটার উপরে ভাত ছিঁড়ে ফেললো। ভেতর থেকে 4 কোনা কাগজটা বের করতেই উপরে নিজের নাম দেখতে পেল, বড় বড় অক্ষরে লেখা, প্রিয় আরুষি। নিজের নামটা দেখে আপনা আপনি ভ্রু কুঁচকে গেল। তাকে কে এই চিঠি দিয়েছে সেটা ভেবে অনিশ্চিতে হারালো। পুরো চিঠিটার চোখ বোলাতেই শেষাংশে হঠাৎ চোখ আটকে গেল। স্বচ্ছর নামটা স্পষ্ট করে লেখা আছে, কিন্তু স্বচ্ছতাকে এই চিঠি কবে দিল, আর কেনই বা দিল? ভয়ের দরজা হালকা ভিজিয়ে চিঠিটা পড়তে শুরু করলো। প্রিয় আরুষি, জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা রইল তোমার জন্য, সাথে রইল অজস্র ভালোবাসা। এইটাকে সাধারণ ভালোবাসা ভেবে ভুল করো না। সবার ভালোবাসার মধ্যে আমার ভালোবাসাটাকে অসাধারণ ভাবতে পারো। তোমার সাথে প্রথম পরিচয় ঝগড়া দিয়ে শুরু, তারপর থেকে শুধু ঝগড়াই করে গেছি আমরা। আমার তো মনে পড়ে না। আচ্ছা, কোনোদিন কি আমরা সোজাভাবে দুটো কথা বলেছি? আমি একটা বাঁকা কথা বলেছি, তার উত্তরে তুমি আরো 10টা তেরা কথা শুনিয়েছ। প্রথম দিকে আসলেই খুব বিরক্ত বোধ করতাম। তোমার তেরা তেরা কথাগুলো অসহ্য লাগতো। ভাবতাম যে কি লাউয়া ছাড়া মেরে বাবা। কিন্তু কি যে হলো পরবর্তীতে, কেমন আমার অনুভূতি 104 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে গেল, আমি নিজেও বুঝতে পারলাম না। বলতে চেয়েছিলাম অনেকবার, কিন্তু থমকে গেছি বারংবার। বিনা কারণেই তোমার ফেসবুক প্রোফাইলে এর প্রতিটা ইঞ্চি ঘেটে দেখেছি। সেদিনের পর থেকে তোমার তেরামি কথা নয়, সোজাভাবে কথা বলাগুলোই কেমন যেন বিরক্ত লাগতো। কারণ আমি জানি, বুঝি, তোমাকেই
তোমার তেরামিতেই ভালো মানায়। আজ তোমার জন্মদিনে এই কথাগুলো হয়তো মুখে বলা উচিত ছিল, কিন্তু আমি সাহস সঞ্চয় করতে পারি নাই। তাহসিন খুব করে বলেছিল, মুখে বলা আর লিখে প্রকাশ করা এক নয়। আমি নিজেও জানি, কিন্তু তোমার সামনে দাঁড়ালে অটোমেটিক আমার কথা বন্ধ হয়ে যায়। আচ্ছা, এটা কি দোষ? বুঝি না। যাই হোক, বাদ দিই এসব। আশা করি এতক্ষণে বুঝে গেছো আমি কি বলতে চাইছি। হ্যাঁ, ভালোবাসার কথা। ঠিকই ধরেছ। জানি না তোমার এসব দেখার পর তোমার কি ধরনের প্রতিক্রিয়া হবে, তবে যাই হোক, আমি শোনার অপেক্ষায় রইলাম। আশা করি খুব শীঘ্রই তুমি অপেক্ষার অবসান ঘটাবে। ইতি স্বচ্ছ। স্বচ্ছ এই উৎসব কথা আরশি কিছুক্ষণের জন্য চমকালো, থমকে গেল এবং বেশ অবাক হলো। বাকরুদ্ধ হয়ে চিঠি হাতে নিয়ে কিয়ৎক্ষণ বসে নিল। এত অবাক সে কখনো হয়েছে কিনা মনে করার চেষ্টা করছে, কিন্তু মনে পড়ছে না। ব্যাপারটা নাদিয়ার সাথে শেয়ার করা দরকার। তাই ঘড়ির দিকে তাকিয়ে তৎক্ষণাৎ ফোন করলো নাদিয়াকে। পরপর দুবার রিং বাজার পর নাদিয়া ফোন ধরলো। ওপাশ থেকে ভেসে এলো তার কণ্ঠস্বর। কি ব্যাপার শুটকি মাছ, এই সময় ফোন দিচ্ছিস যে? বিস্ময়ের উত্তেজনা আরশির মুখ দিয়ে কথা বেরোচ্ছিল না। নিজেকে কিছুটা সামনে নাদিয়ার প্রশ্নের উত্তর করলো। অনেক বড় একটা কাহিনী ঘটে গেছে। নাদিয়া চিন্তিত স্বরে বলল, কি কাহিনী বলতো? তুই জানিস স্বচ্ছ আমাকে ভালোবাসে? স্বচ্ছ ভাইয়া যে তোকে ভালোবাসে এই ব্যাপারটা জানতাম না, কিন্তু তুই যে স্বচ্ছ ভাইয়াকে পছন্দ করিস এই ব্যাপারটা হালকা পাতলা জানি। আচ্ছা, তুই কিভাবে জানলি সে তোকে ভালোবাসে? দাঁড়া দাঁড়া, আমি তোকে ছবি পাঠাচ্ছি, তুই নিজেই দেখে নে। আচ্ছা ঠিক আছে। আরশি ফোন রেখে চিঠিটা ছবি তুলে নাদিয়াকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিল। মিনিট 10 পর ওপাশ থেকে নাদিয়ার উত্তর এলো। এটা কি তোর জন্মদিনের দিন হয়েছে? তাহলে তো প্রায় 1 সপ্তাহ পার হয়ে গেছে। এতদিন পর বলছিস আমায়? আরে আমি নিজেই তো জানতাম না, আজকে এবং এই মাত্র দেখেই তো ফোন করলাম। নাদিয়া ফোন করলো আরশিকে। আরশির সংক্ষিপ্ত কথা নাদিয়াকে সব বলল, কিভাবে স্বচ্ছ চিঠির দিকে ইঙ্গিত করেছে। সব শুনে নাদিয়া বলল, বাহ, লাইন ক্লিয়ার। বাকি সিন কাল কলেজে গিয়ে দেখবো। সকালবেলা আরশি নিজে নাদিয়ার বাসায় এসে ওকে নিয়ে একসাথে কলেজে গেল। ক্লাস বাদ দিয়ে আগে স্বচ্ছকে খুঁজতে শুরু করলো। ওদের ব্যাচের একটা ছেলের কাছ থেকে শুনলো স্বচ্ছ এখন ক্লাসে আছে। ক্লাস শেষ হতে এখন 40 মিনিট। অজ্ঞতা নাদিয়া এবং আরশি মাঠে বসেছিল। একসময় নাদিয়া বলল, স্বচ্ছ ভাইয়ের প্রপোজাল তাহলে একসেপ্ট করে নিবি? আমি আসলে কিচ্ছু বুঝতে পারছি না, আমার কি করা উচিত। ভালোবাসা ভালোবাসা জিনিসটার উপর ঠিক বিশ্বাস নেই আমার। তবে স্বচ্ছ ভাইয়া কিন্তু ভালো, একটু ফাজলামো করে, দুষ্টুমি বেশি করে, তবে মন মানসিকতা অনেক ভালো। সেটা কি আমি জানি না, তবুও সবশেষে সামান্য একটু দ্বিধা থেকেই যায়। আচ্ছা তুই বল, আমার কি করা উচিত? আমার কথায় কি হবে? তোর নিজের ভেতর কি চলছে সেটা তুই বুঝে নে। আমার হ্যাঁ বা নাতে তুই কেন সিদ্ধান্ত নিবি? নিজের মনের কথা শোন, সময় নিয়ে ভেবে দেখ কি করবি। তাও সামান্য একটু আইডিয়া দে না প্লিজ। ধর তোকে যদি কেউ এভাবে ভালোবাসার কথা বলে, তখন তুই কি করবি বা কি বলবি? নাদিয়া মনে মনে বলল, ইনডাইরেক্টলি দিয়েই তো রাখছে একজন, মুখে বলে না কিছুই না, অথচ ডায়েরির পৃষ্ঠা ভরিয়ে ফেলছে একদম ভালোবাসার কথা বলে বলে। কিন্তু মুখে আরশিকে বলল, আসলে সেই পরিস্থিতিতে না পড়লে কখনো বোঝা যায় না। আমি এইভাবে শুকনো জায়গা থেকে তো ওই দিকের কথা বলতে পারবো না, তাই না? হ্যাঁ, এটা অবশ্য ঠিক বলেছিস। আচ্ছা চল, এখানে ভালো লাগছে না, লাইব্রেরিতে গিয়ে বসি, ওরা তো ওখানেই আসবে। আরশি উঠে দাঁড়িয়ে বলল, আচ্ছা। দুজনের লাইব্রেরিতে যাওয়ার কিছুক্ষণ পরেই স্বচ্ছ তাসিন আরো বেশ কিছু স্টুডেন্টের আগমন ঘটলো এখানে। স্বচ্ছকে দেখে আরশির সব কথা গুলিয়ে ফেলেছে। কত কথা বলার পরিকল্পনা করে এসেছিল, এখন মনে হচ্ছে কিছুই বলতে পারবে না সে। স্বচ্ছ যখন সামনে এসে দাঁড়ালো, আরশি শুধুমাত্র একবার চোখ তুলে তাকালো তার দিকে। যে কথা বলবে ভেবেছিল তার কোনোটাই মুখে আসছিল না। উল্টো স্বচ্ছর দিকে তাকিয়ে বলল, কি লাভ হলো বইয়ের মধ্যে চিঠিটা রেখে? স্বচ্ছ উদাসীন ভাবে উত্তর দিল, লাভ লস বলতে কোনো কিছুই নাই, আমার পুরো জীবনটাই লস। এই কথা কেন বললেন? পুরো জীবন কেন লস হবে? ইতিমধ্যে তাসিন নাদিয়া থেকে সমস্ত ব্যাপারটা শুনে ফেলেছে। তাসিন স্বচ্ছর ঘাড় চাপড়ে বলল, বাহ, ডুবে ডুবে জল তাহলে খাচ্ছিস। সেদিন আমি এত করে বললাম মুখে বল মুখে বল, আমার কথার কোনো পাত্তাই দিলি না, অথচ নিজে এত কাণ্ড ঘটিয়ে বলছিস। স্বচ্ছ ইশারায় তাসিনকে চুপ করতে বলল, কিন্তু কে শুনে কার কথা। তাসিন নিজের মতো কথা বলেই যাচ্ছে। এক পর্যায়ে আরশির দিকে তাকিয়ে বলল, তুমি তাহলে আমাদের ভাবি সাহেবা হয়েই গেলা। কংগ্রাচুলেশনস মিস শুটকি ভাবি। নাদিয়া মুখ বাঁকিয়ে বলল, ইস ঢং, বিয়ে হলো না আর এখনই ভাবি? তোমার সমস্যা কি তাতে? তোমাকে ডেকেছি নাকি আমি, অভদ্র মেয়ে কোথাকার?
স্বচ্ছ কিংবা আরশি কেউ আর এই বিষয়ে কোনো কথা বাড়ালো না। পুনরায় আগের মতো নিজেদের মধ্যে গল্প করতে লাগলো। তবে বকবক করছিল নাদিয়া আর তাসিন। স্বচ্ছ আর আরশি আজ নীরব দর্শক। তাসিনের সামান্য মনক্ষুণ্ণ হলো সামান্য। নাদিয়াকে এত কথা বলে মেয়েটা এতটাই বোকা যে ইশারাও টের পায় না। এত অবুঝ মানুষ হয়? এক পর্যায়ে তাসিন নাদিয়াকে ফিস ফিস করে বলল, এত কথা বলি পাখি হয়ে উড়ে যায় সব, তোমাকেই ছুতে পারে না। এতবার আসা যাওয়া একই পথ দিয়ে, কই তোমার তো চোখে পড়ে না? তাহলে কি আমি কেউ নই? আহিবা একদিন ঠিকই বলেছিল, পিছুটান আসলে খুব খারাপ জিনিস। না দেয় ভালো থাকতে আর না দেয় ফুলে থাকতে। নিজের অজান্তেই মায়ের জালে অদ্ভুতভাবে আটকে ফেলে। নাদিয়া বসে মনে করতে লাগলো আহিবা কিভাবে তাকে ভালোবাসার সংজ্ঞা দিয়েছিল। আহিবা বলেছিল কিছু মানুষ নাকি খুব শখের হয়, তাদেরকে নাকি যত্ন করে স্মৃতির পাতায় ধরে রাখতে হয়। কিন্তু নাদিয়া এটা কখনোই পারবে না। সে সিদ্ধান্ত নিল তাসিন তাকে কিছু বলুক অথবা না বলুক, সে বলে দেবে। এভাবে মনের কথা চেপে রেখে গুমড়ে মরার কোনো মানেই হয় না। তার চেয়ে ভালোবাসার কথাটা বলে দেওয়াই ভালো। অন্তত পরে নিজের কাছে নিজের জন্য কোনো অনুশোচনা থাকবে না। সেই দায়িত্ব তাসিনের হাতে তুলে দিবে এবং যা বলার তখনই বলবে। আজ বিকেলে প্রাইভেটে গিয়ে আরুষির সাথে দেখা হলো। নাদিয়া ওকে জিজ্ঞেস করলো, তুই কি তোর সিদ্ধান্ত স্বচ্ছ ভাইয়াকে জানিয়েছিস? না, সেদিন তো আর কিছু বলিনি। তাছাড়া এই ব্যাপার নিয়ে আর কোনো কথা হয়নি। ঝাপসা ব্যাপার আড়ালেই রয়ে গেল। বলে দিলেই তো পারিস। উচিত হবে কি? হ্যাঁ হবে, স্বচ্ছ ভাইয়াকে বিশ্বাস করাই যায়। হ্যাঁ, তা তো করেই যায়, তবে তাকে আগে থেকে একটা কথা বলে দিতে হবে। আমি যেমন ভালোবাসতে পারি সেরকম ভালোবাসও দিতে পারি। আরুষির কথা শুনে নাদিয়া হাসতে হাসতে বলল, হ্যাঁ হ্যাঁ, জানিয়ে দিস আগে ভাগেই। কাল যাবি তো কলেজে? হ্যাঁ, যাব না কেন? তাহলে তখনই বাকি কথা হবে। এখন আসছি আমি, আল্লাহ হাফিজ। আরুষি চলে গেলে নাদিয়া বাড়ি ফিরে আসে। এসে দেখলো সারা এসেছে। অনেকদিন পর সারাকে দেখে নাদিয়া বেশ খুশি হলো। এক ছুটে জড়িত হয়ে পড়লো। তুমি তোমার জামাই রেখে এসছো? স্বপ্ন দেখছি না তো? বলো তো। কেন, জামাই রেখে কি তোদের কাছে আসা বারণ? না, ঠিক বারণ নয়, তুমি এসেছো দেখে খুব অবাক হলাম। শেষ পর্যন্ত সারা আপু তার জামাইকে রেখে আমাদের কাছে আসতে সক্ষম হলো। সারা নাদিয়ার কান মুড়ে দিয়ে বলল, বাজি মেয়ে কোথাকার, জামাই আছে দেখে কি সারা রাত জামাইয়ের পিছনে পিছনে ঘুরতে হবে? তোরা বুঝি আমার কেউ না? তোদের কাছে এসেছি এতদিন পর, তাও এত কথা শোনালি আমাকে। রাগ করে না সুইটহার্ট, তুমি এসেছো, আমি খুব 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 খুশি হয়েছি। আজ সারা রাত জেগে জমি আড্ডা দিব। আচ্ছা ডান, আড্ডা হবে মজায় মজায়। আহিবা চলে যাওয়ার পর নাদিয়া ভীষণ একা একা হয়ে গিয়েছিল। যদিও সে চলে যাওয়ার পর খুব বেশি দিন নাদিয়াকে একা থাকতে হয়নি। আহিবা শ্বশুরবাড়িতে থাকার দরুন জেরিন ছিল ওর সাথে। তবে বাড়ি ফিরে আসার পর কয়েক সপ্তাহ বেশ একা। আগে কথায় কথায় আহিবার সাথে ঝগড়া হতো, মনোমালিন্য হতো। অবশ্য এসবের পেছনে ভালোবাসা ছিল অনেক, যেটা এখন বোঝা যায়। আহিবা আগে সামান্য ধমক দিল, নাদিয়া আহিবাদের উপর রাগ করে বসে থাকতো। আর এখন আহিবার সামান্য ধমকের জন্যই তৃষ্ণার্ত। কি দিন ছিল সেগুলো। দু বোন মিলে পুরো বাড়ি মাথায় করে রাখতো। আর এখন পুরো বাড়ি নিস্তব্ধ হয়ে থাকে। আহিবা নাই, নাদিয়া ঝগড়া করার মানুষও নাই। যদিও শাহনা হক নাদিয়াকে প্রচুর সময় দেয়, তবে বোন তো বোনই হয়। আহিবার সাথে যেমন ঝগড়া হলে মারামারি করা যেত, মায়ের সাথে কি আর মারামারি করা যায়? তবে আজ অনেকদিন পর সারার সাথে বেশ গল্প হলো। ঝগড়া অথবা মনোমালিন্য হয় নাই, কিন্তু দুই বোন মিলে সারা রাত গল্প করলো। তাদের প্রত্যহ জীবনের গল্প, ভালোবাসার গল্প, অতীত ভবিষ্যৎ বর্তমানের গল্প, শ্বশুরবাড়ি আর বাবার বাড়ি গল্প। ভোরে আলো যখন ফুটে উঠলো, পাখিদের কলরবে দুজনের হুঁশ এলো। নাদিয়া অবাক হয়ে বলল, ও মা, এত তাড়াতাড়ি সকাল হয়ে গেল কিভাবে? কি আমিও বুঝলাম না ব্যাপারটা। এই তো মাত্র গল্প শুরু করলাম, এখনো শেষই করতে পারলাম না। থাক, এখন আর ঘুমাবো না। ঘুমালে পরে আর উঠতে পারবো না। না উঠলে কলেজ কামাই দেয়া যাবে হবে তো। কলেজে গিয়ে ক্লাস করিস? সব ক্লাস হয় তোদের ঠিক মতো? নাদিয়া তো প্রায় ক্লাস মিস দেয়। কলেজে যাওয়া আর না যাওয়া একই বিষয় তার, তবু যেতেই হবে। এটা এখন বাধ্যতামূলক হয়ে গেছে তার জন্য, তার নিজস্ব শান্তির জন্য। ক্লাসে গিয়ে মাত্র একটা ক্লাস করলো নাদিয়া। ইদানিং ক্লাসগুলো খুব বোরিং, ভালো লাগে না। তা আরুষিকে নিয়ে বেরিয়ে এলো। বারান্দায় এসে তুলির সাথে দেখা হলো। তিনজনে মিলে অনেকক্ষণ গল্প করলো, ভালো মন্দ খবর জিজ্ঞেস করলো। তারপর তুলির থেকে বিদায় নিয়ে নাদিয়া আর আরুষি মাঠে এলো। মাঠে এসেই স্বচ্ছকে দেখতে পেল। স্বচ্ছ ওদের দেখে ডাক দিল। ভনিতাবিহীন সরাসরি ভাবে আরুষির কাছে জানতে চাইল, তুমি তো সেই বিষয়ে কিছু বললে না, কিছুই কি বলার নাই? কি বলা উচিত? তোমার মন যেটা বলছে বা মন যেটা চাইছে সেটাই বলা উচিত, হ্যাঁ অথবা না।
হ্যাঁ অথবা না, আপাতত কিছুই বলতে পারছি না, ভাবতে আমার সময় লাগবে। নির্বিকার ভাবে বলল আরশি। স্বচ্ছ উত্তরে বলল, আচ্ছা ঠিক আছে, আমার কোনো সমস্যা নাই, তবে হ্যাঁ আমি অপেক্ষায় থাকবো কিন্তু। উত্তরে আরশি মৃদু হেসে বলল, এতে আমারও কোনো সমস্যা নেই, আমি ভারমুক্ত হলাম। ওদের কথা বলা শেষে তাসরিন নাদিয়াকে উদ্দেশ্য করে বলল, জামাই যাচ্ছে কাল তোমাদের বাসায়, জামাইকে জামাই আদর করার জন্য রেডি হয়ে যাও। কোন জামাই? কোন জামাই মানে? তোমার বোন তো একটাই, আর তুমিও তো এখনো বিয়ে করো নাই, নাকি ইতিমধ্যেই গোপনে বিয়ে শাদী করে ফেলেছ? ধুর, আপু ভাইয়া আসবে কাল। সাথে আমিও যাব আর জেরিও যাবে, থাকবে। ভাবছি মাসখানেক তোমাদের বাসায় থেকে তারপর আসবো। ইয়ে, কি মজা, আপু আসবে। বিকালবেলা আরশি আর নাদিয়া প্রাইভেট থেকে ফেরার সময় একটা নিম পাতার গাছ দেখতে পেল। আরশি বলল, নিম গাছের ডাল দিয়ে মনে হয় মানুষের শরীর থেকে ভূত তাড়ানো হয়। যত সব আজগুবি কথা, ভূত বলে কিছু আছে নাকি দুনিয়ায়? সকাল সকাল সবাই এসব কথা বলে যে ভূত বলে কিছুই নাই, রাত হলে টের পাওয়া যায়। নাদিয়ার মনে পড়ে গেল সেদিন ডাকাতের কথা, যেদিন তাসিনকে ভয় দেখিয়েছিল। মনে পড়তেই হাসি পেল। আরশিকে বলল, ওসব কথা বাদ দিয়ে তো এখন বাড়ি চল, সন্ধ্যা নামছে। দাঁড়া, একটা নিম পাতার ডাল নিয়ে নি, যদি কখনো ভূত আসে তাকে এটা দিয়ে তাড়িয়ে দিব। খেদে কাজ নেই ভূতের, ও আসবে তোর কাছে, ভূত নিজেও ভয় পাবে তোর কাছে আসতে। অপমান করলি তুই, দাঁড়া তোকে একটা ডাল দিয়ে দি। আমার এসব লাগে না, তুই নিজেই নিয়ে নে। আরশি জোর করে নাদিয়ার হাতে একটা নিম পাতার ডাল ধরিয়ে দিল। নাদিয়াও সেটা বাড়িয়ে এনে ড্রয়ের উপর ফেলে রাখলো। অযথা এড়িয়ে দিয়েছে। ভূত বলে আবার কোনো কিছু আছে নাকি? আর নিম পাতার ডাল দিয়ে ভূত তাড়ানো যায়, এই খবর সুটকিকে কে দিল? কোথা থেকে যে পায় মেয়েটা এসব ভুজুং ভাজুং খবর, হাল্লাই ভালো জানে। পরদিন সকাল সকাল আহিবা, ইয়াস, তাসিন আর জেরিন এসে হাজির। নাদিয়া যখন কলেজে যাওয়ার জন্য রেডি হচ্ছিল, ওদের দেখে আজকের দিনটাকে ছুটি দিল। গতকাল তাসিন যে বলেছিল আজ আহিবা আসবে, এই কথা মাকে আগের দিন জানায়নি নাদিয়া। তাই ওদেরকে অনাকাঙ্ক্ষিত ভাবে দেখে শাহানা হক খুব খুশি হলেন। আপ্লুত হয়ে বললেন, শেষ পর্যন্ত তুই এলি? তোমাদের তো কত অভিযোগ আমি আসি না বলে, তাই চলে এলাম। থাকতে দেবে না নাকি আমাদের? না, এখনই বের করে দিব তোদেরকে। আহিবা হাসলো, কিন্তু কিচ্ছু বলল না। তাসিন নিজ মনেই বিড়বিড় করে বলল, আপাতত এটা ভাইয়ার শ্বশুর বাড়ি, কোনো না কোনো একদিন এটা আমারও শ্বশুর বাড়ি হবে, তখন আমিও জামাই আদর খেতে পারবো। এখন তো সব ভাইয়ার, কিছুদিন পর আমিও ভাগ বসাবো। নাদিয়া জেরিনকে পেয়ে অনেক খুশি হলো। এমনিতে কলেজে ওর সাথে দেখা হয় না, কারণ জেরিন প্রয়োজন ছাড়া কলেজে আসে না। সন্ধ্যার দিকে তাসিন বাড়ি ফিরে যেতে চাইল। নাদিয়া তখন বলল, আপনি না বললেন আপনি মাসখানেক থেকে তারপর যাবেন, তো এখনই চলে যেতে চাইছেন কেন? ওইটা তো কথার কথা বলেছি, আমি আসতে চাই নাই, আই বাবু জোর করে নিয়ে এসেছে। তখন শর্ত দিয়েছিলাম যে রাতে ফিরে যাব, আর এখন দেখো সব কথা ভুলে বসে আছে, আমাকে থেকে যাওয়ার জন্য জোরাজুরি করছে। তো থেকেই যান, চলে যাবেন কি জন্য? বাড়ি গিয়ে এখন কি কাজ আপনার? কার জন্য থাকবো? এটা কেমন কথা হলো? কারোর জন্য থাকতে হবে কেন? নিজের ইচ্ছেতেই থাকবেন। আপাতত আজকে থাকবো না, আবার আসবো আরেকদিন বেঁচে থাকলে। আচ্ছা না থাকেন, কিন্তু রাতে না খেয়ে যেতে পারবেন না। আম্মু কিন্তু আপনাকে যেতে দিবে না না খেয়ে। আমার তাড়া ছিল। সব সময় যে আপনার কথা গ্রহণযোগ্য হবে এটা ভাবেন কি করে? আমাদের বাসায় আসছেন, আমি যেটা বলবো সেটাই হবে, আপনার কোনো কথা আজকে চলবে না। তাসিন হেসে বলল, যথাজ্ঞা, মেনে নিলাম। রাতে খাওয়া দাওয়ার পর নাদিয়া হঠাৎ করে মনে হলো নিম পাতা কথা। ভাবলো এই নিম পাতার জুস করে তাসিনকে খাওয়াবে। যেই ভাবা সেই কাজ। বুদ্ধি করে খুব গোপনে নিম পাতার জুসটা করে ফেললো। তাসিনকে খেতে দিল লেবুর শরবত হিসেবে। তাসিন শরবত দেখে বলল, এই শীতকালে এসব মানুষ খায়? নাদিয়া মুখ কালো করে বলল, মনেই ছিল না শীতকাল, ভাবলাম আপনি খাবেন তাই কষ্ট করে বানিয়ে নিয়ে এলাম। আচ্ছা থাক, আর খেতে হবে না। নাদিয়ার কথা শুনে তাসিন বলল, আমি খাবো না বলছি একবারও? দাও, খাচ্ছি। কষ্ট করে বানিয়েছো, তার তো একটা দাম আছে নাকি? নাদিয়া চাপা হাসি হেসে গ্লাসটা তাসিনের দিকে এগিয়ে দিল। কিন্তু আজও ব্যাপার হলো, তাসিন সেটা ঠকঠক করে খেয়ে ফেললো। কোনরূপ প্রতিক্রিয়া দেখালো না। নাদিয়া ভাবলো হয়তো ভুল করে অন্য কিছু দিয়ে ফেলেছে সে। রান্নাঘরে অবশিষ্ট ছিল একটুখানি। নাদিয়া সেটুকু চেখে দেখলো, অমনি ওয়াক থুতু করে ফেলে, আসলে তো প্রচুর তিতা। তাসিন এটা কিভাবে খেলো কি করে? নাদিয়ার মাথায় কিছুই ঢুকলো না। তাসিনকে জিজ্ঞেস করবে সেই উপায়টাও পাচ্ছে না, কারণ তার আশেপাশে মানুষজন ভর্তি। রাতের বেলা তাসিন সবার কাছ থেকে বিদায় নিল। বাইরে যখন গেল তখন নাদিয়া সুযোগ বুঝে
ঘর থেকে বেরিয়ে গেল। মূল ফটকের সামনে গিয়ে তাসিনকে আটকালো। হাঁপাতে হাঁপাতে জিজ্ঞেস করলো, চলে যাচ্ছেন আপনি? হ্যাঁ, যাচ্ছি তো। এখন তো নিশ্চয়ই বলবে না যে সকালে খেয়ে তারপরে যাবেন? না, সেটা বলতে আসিনি, তবে একটা কথা বলতে আসছি। বলো। ওই তিতা নিম পাতার জুস আপনি কি করে খেলেন? আমি তো ফাজলামো করে আপনাকে দিয়েছিলাম, ভাবছিলাম খেতে পারবেন না। তিতা ছিল? কই, আমার কাছে তো তিতা লাগলো না, উল্টো মিষ্টি লাগলো। নাদিয়া চিন্তিত মুখে বলল, কিন্তু আমি তো ওটার মধ্যে চিনিই দেইনি। আর সবচেয়ে বড় কথা, আমি নিজেও খেয়ে দেখেছি, ভীষণ তিতা ছিল। তাসিন স্নিগ্ধভাবে হাসি হেসে বলল, তুমি কষ্ট করে বানিয়েছো, সেটা যতই তিতা হোক আমার কাছে মিষ্টি লাগবে সবসময়। নাদিয়া তাসিনের কথা শুনে অবাক হলো প্রচন্ড, সাথে এক ধরনের ভালো লাগাও কাজ করলো। হঠাৎ সাহস করে তাসিনকে একটা কথা বলার সিদ্ধান্ত নিল। যদিও একটা দ্বিধা কাজ করছিল, কিন্তু এসব পাত্তা দিল না। দ্বিধাগ্রস্ত কণ্ঠে তাসিনকে শুধালো, এত ভালোবাসেন কেন আপনি আমায়? কুয়াশা পুরো আকাশ একদম ছেয়ে গেছে। জানুয়ারির প্রায় শেষ সময়, শীতের বিদায় বেলা, কিন্তু আজকের ব্যাপারটা একটু ভিন্ন রকম। ভালো রকম ঠান্ডা পড়েছে আজকের এই দিনে বঙ্গ প্রকৃতি সব রিক্ত হয়ে আছে। পত্রহীন গাছগাছালির নিঃস্বতার নীরব হাহাকার স্পষ্ট। বাতাসের ঝাপটায় সর্বগায়ে কাটা দিয়ে উঠছে বারংবার। নাদিয়ার কথা শুনে তাসিনের যতটা অবাক হওয়ার কথা ছিল, ততটা অবাক সে হলো না। নাদিয়াকে সোজাসাপটা ভাবে জিজ্ঞেস করলো, তুমি কিভাবে জানো? আমার তো ধারণা ছিল তুমি বুঝতেই পারবে না যে এই বোকার বোকা। আমি না হয় বোকা, কিন্তু আপনি তো চালাক। কেন? আমি আবার কি করলাম? কিছু করেন নাই, কিন্তু আপনার ডায়েরি আছে আমার কাছে, সেখান থেকে সমস্ত ঘটনা উদ্ধার করেছি। তাসিন হেসে বলল, বাহ, দারুণ তো। তোমাকে তো তাহলে এখন আর বোকা বলা চলে না, বুদ্ধি করে একটা কাজ করেছো। নাদিয়া আর বলার মতো কিছু খুঁজে পেল না। তাসিনকে সাহস করে কথাটা বলে দিয়ে এখন বেশ লজ্জায় পড়তে হয়েছে। কি বলবে ভাবতেই তাসিন বলল, তাহলে তোমার বয়ফ্রেন্ডের কথাটা মিথ্যা, তাই না? শুধু আমাকে কেন একা বলছেন? আপনার নীলাঞ্জনের ব্যাপারটাও তো মিথ্যা। হুম, ডায়েরি তো পড়েছই। তাহলে নীলাঞ্জনার ব্যাপার কিভাবে মিথ্যা হলো? ওটা তো তোমাকে ইঙ্গিত করা হয়েছে। হ্যাঁ, আচ্ছা এখন আসি আমি। উত্তরটা দিয়ে তারপরে যাও। অনেকদিন ধোঁয়াশার মধ্যে ছিলাম, ওইভাবে কি আরো রাখতে চাও? নাদিয়া চুপচাপ থাকলো, কোনো কথা বলল না। এখন আর কোনো কথা বলতে ইচ্ছে করছে না। বাক্য যখন প্রকাশ হয়ে যায়, সেখানে পরবর্তী বাক্য সাজানোর জন্য কোনো কথা বলার প্রয়োজন পড়ে না। নিশ্চুপ থেকে অপর পক্ষের মানুষ অনেক কথা বোঝা যায়। নাদিয়াকে চুপচাপ থাকতে দেখে নাসিন নিজেই বলল, কি হলো, কিছু বললে না যে? চুপ করে গেলে কেন? আপনার এখন দেরি হচ্ছে না? যান, বাড়ি ফিরে যান, রাত বেশি হয়ে গেলে আবার কিভাবে যাবেন? তোমাদের বাসায় থাকতে দেবে না? আমার তো কোনো সমস্যা নেই আপনার থাকাতে, কিন্তু আপনিই তো চলে যেতে চান। এখন আপাতত আর যাচ্ছি না, আজকের দিনটা থেকে যাই। কিন্তু সমস্যা অন্য জায়গায়। সবাই জানে আমি চলে যাচ্ছি, আবার কি উসিলা দিয়ে ভেতরে ফিরে যাব? এনি আইডিয়া? আপনি ভেতরে গেলে আপনাকে কি কেউ প্রশ্ন করবে? বরং সবাই খুশি হবে। প্রশ্ন করার জন্য আমার ভাই একটা পা বাড়িয়ে থাকে সবসময়। আর কেউ কিছু জিজ্ঞাসা করুক বা না করুক, সে খতিয়ে খতিয়ে সব জিজ্ঞেস করবে। কিছু হবে না, আমার সাথে চলেন। দোলমনা করতে করতে তাসিন ফের বলল, না থাক, আবার আসবো। আসছি আমি আজকে। সত্যি সত্যি চলে যাবেন? থাকো। আজকের দিনটা সারা জীবন আমার মনে থাকবে, সাথে আজকের দিনের প্রাপ্তিটাকেও সারা জীবন ধরে রাখতে চাই। নাদিয়া আর কিছু বলল না। তাসিনকে মেন গেট পর্যন্ত এগিয়ে দিয়ে আসলো। যতক্ষণ পর্যন্ত সে চোখের আড়াল না হলে ততক্ষণ পর্যন্ত পথের পানে চেয়ে থাকলো। তাসিন চোখের আড়াল হলে সে ফিরে এলো। আজকের দিনে কথাগুলো প্রকাশ করে ভারমুক্ত লাগলো নিজেকে, সাথে অদ্ভুত রকম আনন্দও লাগছে। এটাই হয়তোবা প্রেমে পড়ার আনন্দ। বন্ধু বান্ধবদের থেকে প্রেমের অনেক জটিল ক্যালকুলেশন সে শুনেছে, কিন্তু এখন এই প্রেমে পড়ার মুহূর্তে নাদিয়ার মনে হচ্ছে না প্রেম এত জটিল জিনিস। বাড়ি ফিরে এলো নাদিয়া। বাইরে হাড় কাঁপানো শীত, সেই তুলনায় বাসার ভেতর উষ্ণতা রয়েছে। আহিবার সাথে বেশ কিছুক্ষণ গল্প গুজব করে ঘুমাতে চলে গেল। নাদিয়া গেলে ইয়াস আহিবাকে উদ্দেশ্য করে বলল, তোমাদের এইখানে এত শীত পড়েছে, অথচ শীতকাল প্রায় শেষের দিকে, তবুও দেখো কি ঠান্ডা, জমে বরফ হয়ে যাচ্ছি আমি। বরফ হয়ে গেলে রান্নাঘরে গিয়ে বসে থাকো। ওখানেই কি আমি ঘুমাবো? তোমার জন্য ওইটা উপযোগী জায়গা। বাসায় এনে এইভাবে অপমান আমাকে? কই আমার শাশুড়ি মা, তিনি কি গ্রাহ্য করবেন এসব? আমার এখন বাইরে ঘুরতে যেতে মন চাচ্ছে, নিয়ে যাবে আমাকে? এই সময় তোমার বাইরে যেতে মন চাই? ঘড়িতে প্রায় রাত 12টা ছই ছই। তাতে ঘুরতে যাওয়ার জন্য বোধহয় নির্দিষ্ট সময় দরকার হয়। যাবে কিনা বলো, না হয় আমি একাই যাব।
শীতের রাতে রাস্তায় ঘোরার মজা জানো? না না, কোনো দরকার নেই। এই রাতের বেলায় তো বের হওয়া কোনো মানেই হয় না। রাস্তাঘাটে ডাকাতের উপদ্রব বেড়েছে। আহিবা উঠে দাঁড়িয়ে বলল, তোমার এত চোর ডাকাতের ভয় থাকলে তুমি ঘরের মধ্যে কম্বল চাপটে ঘুমিয়ে থাকো। ইয়াশ মিনমিন করে বলল, বউ থাকতেও কম্বল চাপটে ঘুমাতে হয় আমাকে? কি রাজকপাল আমার। ইয়াশ কথাটা ফিসফিস করে বলল। আহিবার কর্ণকুহরে প্রবেশ করতে সময় লাগলো না, সে এক ধমক দিয়ে বলল, মানুষের শখের একটা সীমা থাকে, এই মানুষের শখ একেবারে লাগাম ছাড়া টাইপের। আমাকে শাসাচ্ছ কি জন্য? আমার শখ তো তাও সীমার মধ্যে আছে। আর তুমি নিজে কি? এই রাত বিরাতে গুন্ডা বদমাইশদের মাঝখানে ঘুরতে যাওয়ার শখ? যত সব ফালতু শখ। হ্যাঁ আমার তাই। তুমি যদি যেতে চাও তাহলে চলো, না হলে আমি একাই বের হব। সাহস কত বড় এই মেয়ের! তুমি এই রাতের বেলা একা একা বের হবে মানে? তোমার থেকে তো আমার ছোট শালি ভালো আছে, অন্তত বুঝ বুদ্ধি জ্ঞান তার মধ্যে আছে। আর তুমি তুমি গায়ে গতরেই বড় হয়েছ, মাথায় বুদ্ধি শুদ্ধি একেবারেই নেই। না নাই, বুদ্ধি ছাড়াই তোমার সংসার করতেছি তো। ইয়াশ আর কথা বাড়ালো না, কথা বললেই উল্টো কথা বাড়বে, তার থেকে এখন চুপচাপ বউয়ের কথা হজম করাই শ্রেয়। কি হলো, তুমি কি যাবে নাকি থাকবে? আমি কি একাই বাইরে যাব? ইয়াশ গজগজ করতে করতে উঠে দাঁড়ালো, মনে মনে বলল, মনে হয় আমি তারে যাওয়ার জন্য মাথার দিব্যি দিয়ে রাখছি। কিন্তু মুখে বলল, আচ্ছা চলো যাই, কিন্তু এখন যাব কোথায়? আহিবা খুশিতে গদগদ হয়ে পড়ল। সত্যিই যাবা? এই না হলে আমার 10টা না 5টা না একটা মাত্র জানের জামাই। আহিবা আর ইয়াশ বড় রাস্তা ধরে ফুটপাতের উপর দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছে। কোথায় যাচ্ছে এটা তাদের নিজেদেরও অজানা। বেশ কিছুক্ষণ হাঁটার পর আহিবা বলল, এখন যদি একটা চায়ের দোকান পাওয়া যেত তাহলে ব্যাপারটা জমে ক্ষীর হইতো। যত সব ঢং। ঢং? ঢঙের কি দেখলে তুমি? সামান্য 1 কাপ চা খাইতে চাইলাম, এখানে ঢঙের কি হলো? চা খাওয়া কি পাপ? না, চা খাওয়ার পাপ না, কিন্তু এত রাতে, তাও আবার শীতের রাতে, রাত 12টার পর চা খাওয়ার কথা বলাটা অন্যায় এবং পাপ। তোমার কাছে সবকিছুই অন্যায়। কোন জিনিসটা তোমার কাছে ভালো লাগে বলতে পারো? আমার শুধুমাত্র আমার বউকেই ভালো লাগে। বউ ছাড়া ইদানিং আর কিচ্ছু ভালো লাগে না। সারাদিন মনে হয়। এইটুকু বলে ইয়াশ থেমে গেল। আহিবা হাঁটা থামিয়ে ইয়াশের দিকে তাকিয়ে বলল, কি হলো, থেমে গেলে কেন? সারাদিন কি মনে হয়? না থাক, বলবো না। না বলার কারণ অবশ্যই তুমি। মানে? মনে হলো কথাটা বললে আমার পিঠে এই মুহূর্তে 2-1 ঘা কিল পড়তেই পারে, কিন্তু সেটা আমার সমস্যা না। সমস্যা হলো তুমি লজ্জা পাবে, তাই আজকের মতো চুপ করে গেলাম। আহিবা মুখ কুচকে আবার হাঁটা শুরু করলো। উল্টো দিকে রাস্তা ধরে বাড়ির রাস্তায় পা বাড়ালো। এই শীতের মধ্যে আর বাইরে থাকা যাচ্ছে না। বাড়ি ফিরতে ফিরতে তাও রাত 1টা বেজে গেল। চুপি চুপি দুজনে চোরের মতো করে ঘরে ঢুকলো। আহিবা দেখতে পেল নাদিয়ার ঘরে এখনো আলো জ্বলছে, তার মানে এখনো জেগে আছে ও। গ্যাসকে ঘুমাতে বলে সে নাদিয়ার রুমের দিকে রওনা হলো। জেইন আর নাদিয়া গল্প করছিল। সারা সকালবেলা চলে গেছে। আহিবা পেছন থেকে দুজনকে গিয়ে বলল, কি রে, তোদের কি রাতে ঘুম নেই? এই সময় বসে বসে গল্প করছিস? আরে রাখো তো তোমার ঘুম, ঘুমের জন্য আরো রাত পড়েই আছে। দুজনে একসাথে হয়েছি, গল্প করছি, তুমিও আসো। আহিবা ওদের পাশে বসলো। জেইন আহিবার হাত ধরতেই দেখলো হাত বরফের মতো ঠান্ডা। অবাক হয়ে বলল, তোমার হাত এত ঠান্ডা কেন? আরে বাহিরে গেছিলাম রে, ওখান থেকে মাত্রই ফিরলাম। কার সাথে বাইরে গেছিলে? আর রাতে কেন বাইরে গিয়েছিলে? ঘুরতে গেছিলাম কোনো কারণ ছাড়াই। শীতের রাতে কুয়াশার মাঝে বাহিরে ঘোরার মজাই আলাদা। তোদের বিয়ে শাদী হোক, জামাই নিয়ে সারা রাত রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবি। জেইন বলল, ভাইয়াও গিয়েছিল নাকি তোমার সাথে? হ্যাঁ, তো এই রাতের বেলা কি আমি একা বের হব? বাবারে বাবা, বউ দেখেই মেনে চলেছে। আমরা একবার গ্রামের বাসায় গিয়েছিলাম এই শীতের মধ্যেই। সেদিন আমাদের পুরাতন পৌর বাড়িতে পিকনিকের আয়োজন ছিল। রাত 10টার মধ্যেই সবাই এই বাড়িতে চলে গিয়েছিল। আমি ঘুমিয়েছিলাম, এই কারণে তখন যেতে পারি নাই। ভাইয়াকে বলেছিলাম আমাকে একটু দিয়ে আসতে, সে তো শীত শীত বলেই এগিয়ে গেল। আরো বলল এই শীতের রাতে নাকি বাইরে ভূত পেতনি বেশি থাকে, এখন বাইরে বের হলে নাকি ঘাড় মচকাবে। কি আর করব আমি, ভাইয়ের এসব উল্টাপাল্টা বাহানায় যাওয়াও হলো না। আর এখন দেখছি আমার সাথে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। দাঁড়াও, ওর ব্যবস্থা করছি আমি। আহিবা হাসতে হাসতে বলল, সেইবার বুঝি তোমার পিকনিক বৃথা গেল? গেলেই তো, তাসিন ভাই আর আম্মুর সাথে আগেই চলে গিয়েছিল। একা আমি আর বড় ভাইয়া রয়ে গিয়েছিলাম। তারপর তোমাকে নিয়ে আর গেল না, তাই না?
নিয়ে যায়নি আর আমাকে। মনমরা হয়ে বলল জেরিন। আচ্ছা ঠিক আছে, এবারের বিচার আমি করব। কেন তোমাকে নিয়ে গেল না? আমি বাইরে যেতে বলছি, তাতে হাজারটা বায়না এনে দাঁড় করাইছে। 1 নম্বর আলসে। হ্যাঁ, আমি বিচার চাই এসবের। আমার 2 ভাইয়ের মধ্যে একজনও আমাকে ভালোবাসে না। অভিমানী কণ্ঠে বলল জেরিন। আহিবা ওর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, রাগ করে না বাবু, এটার বিচার কাল হবে। তখন তোমার যা শাস্তি দিতে মন চায় তুমি তাই দিও। জেরিন মাথা নাড়িয়ে বলল, আচ্ছা। পরদিন নাদিয়াই কলেজে গিয়ে তাসিনের সামনে পড়ল। অদ্ভুতভাবে সে আজ লক্ষ্য করল তাসিনের সামনে কথা বলতেও তার অস্বস্তি লাগতেছে। এক ধরনের জড়তা আষ্টে পৃষ্ঠে ঘিরে রেখেছে তাকে। আর মুখে বলা লাগে না, দুজনে অনুভব করে নিয়েছে কতটা ভালোবাসে একে অপরকে। আর সব কথা সবসময় মুখে ভেঙে চুরে বলে দিতেও হয় না, তার কাজ দেখেই বোঝা যায়। তাই নাদিয়া বা তাসিন কেউ কাউকে ভালোবাসার কথাটা নিজেদের মুখে স্পষ্ট করে বলে দেয়নি, কিন্তু দুজনেই ঠিক সেটা উপলব্ধি করে নিয়েছে। চোখ থেকে তো মনের কথা সহজেই বুঝে নেওয়া যায়। যে চোখ সৌন্দর্যে না ভালোবাসায় তৃপ্ত থাকে প্রতিনিয়ত, যে চোখে কামনা বাসনা আছে আত্মতৃপ্তি থাকে অবিরত, এই আত্মতৃপ্তির কোনো নিজস্ব নাম হয় না। সে আত্মতৃপ্তিতে শুধু একে অপরের ভালোবাসায় বেঁচে থাকার স্বপ্ন থাকে। নাদিয়া তাসিনের অনুভূতিটা হয়েছে ঠিক এইরকম। এরপর জীবন তার নিজস্ব গতিপথ অনুযায়ী ভালোভাবে চলছিল। ব্যক্তি বিশেষণে কারো সমীকরণে কোনো গোলমাল ছিল না। নাদিয়া তাসিনের মধ্যেও কোনো শূন্যতার সৃষ্টি হয় নাই। কোনো বিবাদ ছিল না দুজনের মধ্যে, আর না ছিল কোনো প্রকাশ কাব্য কথা। জানুয়ারি মাস শেষে ফেব্রুয়ারিতে পা রাখলো। শীত চলে গিয়ে বসন্ত এসে পড়ছে। সকাল সকাল পাখির কলতান, ফুলের সুমিষ্ট সুবাসে মাতানো মন নিয়ে একাগ্র চিত্তে নাদিয়া ভেবে যায় তার জীবনের কথা। যাকে মন থেকে পেতে চেয়েছিল, অবশেষে তাকে পাওয়ার যুদ্ধ জয় করে ফেলেছে। আইবার ইয়াসের প্রেমের মতো তাদের প্রেমটাও একই। আজকালকার যুগের তথাকথিত প্রেম বলা যায় না। আগের তুলনায় এখন কথোপকথন একটু বেড়েছে, দেখা সাক্ষাতের পরিমাণও একটু বেড়েছে। আগের মতো খামখেয়ালি পড়া নেই কারোর মধ্যে। অনুভব শক্তি দিয়ে একে অপরের মন উপলব্ধি করার চেষ্টা এখন জেগে বসেছে উভয়ের মধ্যেই। নাদিয়া আর তাসিনের এই বিষয়টা আপাতত আরুষি ছাড়া আর কেউ জানে না। জেন যেহেতু নাদিয়ার খুব ভালো ফ্রেন্ড, তাই তাকেও জানিয়ে রাখা উচিত, কিন্তু নাদিয়া সাহস করে বলতে পারছে না। আজ সকাল সকাল কলেজে যাওয়ার জন্য রেডি হচ্ছে নাদিয়া। কলেজে বসন্ত বরণ অনুষ্ঠান রয়েছে আজকে। সেই হিসেবে খুব কাছের বন্ধু বান্ধবদের পরিকল্পনা করেছে তারা সবাই ম্যাচিং ড্রেস পরবে। ছেলেরা হলুদ পাঞ্জাবি, মেয়েরা সাদা আর সোনালী কম্বিনেশনের শাড়ি। সেই অনুযায়ী নাদিয়া তৈরি হচ্ছিল। এমন সময় ওর মা শাহানাহা বললেন, বাহ, দেখি তোকে কি সুন্দর লাগতেছে, কারণ নজর যেন না লাগে। নাদিয়া লাজুক হাসি হাসলো, হাসি মাখা কণ্ঠে বলল, চিন্তা করো না আম্মু, কারণ নজর লাগবে না। না লাগলেই ভালো। আচ্ছা শোন, আহি আসবে তো তাই না আজকে? হ্যাঁ আসবে, সাথে সম্ভবত ভাইয়াও আসবে। কেন, কি করবা? আচ্ছা, ওদেরকে বাসায় নিয়ে আসিস, আমি ফোন করে বলবো, তুইও বলিস। আজকের দিনটা থাকবে ওরা। আচ্ছা, আসতে রাজি হলেই হয় এখন। হবে না কেন? তুই বললেই রাজি হবে। ও আচ্ছা, আমাকে এখন নাটের গরু বানাচ্ছো? এসব কথা রাখ, ওদের সাথে তাসিন আর জেরিনকেও নিয়ে আসিস। সে যে তাসিন চলে গেল, আর তো দেখলাম না ছেলেটাকে। কি একটা অবস্থা, এসেই চলে গেল। নাদিয়া মনে মনে বলল, তোমার মেয়ে জামাই তো এখনো হয় নাই যে সে এসে ঘাপটি মেরে বসে থাকবে। যখন হবে তখন দেখো। কিন্তু মুখে শাহানা হকের কথায় সম্মতি জানিয়ে তার থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়ল। বসন্ত উৎসবের আনন্দে ছেয়ে গেছে রাজপথ। সঙ্গীতের করতান মধুর সুরে গানে বাজছে। উদাসভাবে আশেপাশে কোকিল সুর তুলছে। কোথা থেকে জানি বউ কথাকাও পাখির ডাক ভেসে আসছে। ফুলের দোকানে সারি সারি ফুলে ভ্রমর উড়ে বেড়াচ্ছে। আজ ফুলগুলো যেন নবজীবন লাভ করলো। প্রস্ফুটিত পুষ্পকুড়ি লাল রাঙা হয়ে আছে। কারণে কারণে ফুলের মন মাতোয়ারা সৌরভ। শীতকালে গাছপালাগুলো রুক্ষ হয়ে পত্রপল্লব সব ঝরে গিয়েছে। বসন্তের আগমনে পত্রপল্লব সব অপরূপ রূপ ধারণ করেছে। এই রাস্তায় হাঁটতেও এক প্রকার শান্তি অনুভব হয়। তাই নাদিয়া পুরো রাস্তা হাঁটতে হাঁটতে কলেজে এসে পৌঁছালো। কলেজে ঢুকতেই বন্ধু বান্ধবদের সাথে দেখা হয়ে গেল। সবাই পরিকল্পনা মতো এসেছে। আউফ, শান্ত, তুলি, আরুষি আর নাদিয়া সবাই সবার মতো চলে এসেছে। আউফকে দেখে নাদিয়া বলল, তোকে দেখতে কেমন একদম হিমোর মতো লাগতেছে। শুধু খালি খালি পায়ে এপাশ থেকে ওপাশ হেঁটে আয়, বোঝাই যাবে না তুই হিমো নাকি আউফ। শান্ত ওর পিঠ চাপড়ে বলল, তোর কপালের রূপা নেই দোস্ত। আর শুধু রূপা কেন, কেউ নাই তোর কপালে। থাক, তোকে বেশি ঢং করতে হবে না।
ঢং করা আমাদের সাজে না। এটা মেয়েদের প্রসাধনী। আজকে আমরা কেউ কাপল না, বহুদিন আগের মতো সবাই সেই পিচ্চিকালের বন্ধু। এমন সময় শাহচকে আসতে দেখা গেল। সে মূলত আরুষির সাথে দেখা করতে আসছে, কিন্তু তার আশেপাশে সেনাবাহিনীদের দেখে আবার চলে যেতে নিল। শান্ত ডাক দিল তাকে। স্বচ্ছ ভাই, তাড়াতাড়ি এদিকে আসেন। স্বচ্ছ আর কোনো কথা না বলে এগিয়ে এলো, বলল, হ্যাঁ বলো, কি হয়েছে? কোথায় যাচ্ছে এখন? আসেন, বসেন, গল্প করি। কতদিন পর দেখা হলো আপনার সাথে। আমরা শালাই হই আপনার। মাঝে মধ্যে আদর করে চা পানি খাওয়াবেন, তা তো করেনি না। উল্টো আমাদের দেখলে পালিয়ে বেড়ান। আমরা কি বাঘ নাকি ভাল্লুক? স্বচ্ছ মুখ খিচিয়ে বলল, তোমরা বাঘ ভাল্লুক হলে তো আমার জন্য ভালোই হতো। তোমরা হচ্ছে ক্ষেপণাস্ত্র বাহিনী, সারাদিন শুধু এটা ওটা নিয়ে আমাকে খেপাও। স্বচ্ছ কিছু বলার আগে আরুষি মাথা দিয়ে বলল, আপনি খ্যাপানোর মতো কাজ করলে মানুষ আপনাকে খ্যাপাবে না? আচ্ছা যাই হোক, বাদ দেন। তাসিন ভাইয়া কোথায় বলতে পারেন? স্বচ্ছ নির্বিকার ভাবে বলল, ও আজকে আসবে না। স্বচ্ছর কথা শুনে নাদিয়া মুখ কালো করে ফেলল। এমনটা তো কথা ছিল না। কাল রাতেও তাসিন বলেছে যে আজকে আসবে, অথচ স্বচ্ছ বলছে আসবে না। এটা কেমন হলো? নাদিয়া মন মেজাজ খারাপ করে দেওয়ার জন্য এই একটা কথাই যথেষ্ট ছিল। বাকি সময়টুকু সে তৈত মেজাজেই কাটিয়েছে। বেশ কিছুক্ষণ পর স্বচ্ছের কথা ভুল প্রমাণ করে তাসিনের আগমন ঘটল। নাদিয়া ওকে দেখে জিজ্ঞেস করলো, আপনি নাকি আসবেন না আজকে? কি হয়েছিল? কে বললো আমি আসবো না? কাল না তোমাকে বলেছি আসবো আমি? ওই তো স্বচ্ছ ভাইয়া যে বললো আপনি আসবেন না, এই জন্যই তো জিজ্ঞেস করছি। আমি তো সকাল সকালে চলে আসছি। একটু আগে পর্যন্ত তো স্বচ্ছর সাথেই ছিলাম। ও কেন বলবে যে আমি আসবো না? আমাকে যেটা বলেছে আমিও তো তাই বললাম। হয়তো আমার সাথে ফাজলামো করে বলেছে আপনি আসবেন না। তো আমি আসবো না শুনে কিরকম ফিলিংস হয়েছিল? মন খারাপ করেছিলে নাকি কান্না করছিলে? আমাকে দেখে কি ছোট বাচ্চা মনে হয়? এই বয়সে কান্না করব আমি? কেন, কত বয়স তোমার? 60 বছরের ঊর্ধ্বে মানুষরা তো কান্না করে, সেখানে তুমি তো কেবল পিচ্ছি। আচ্ছা, এখন আপনি আপনার দার্শনিক কথাবার্তা থামিয়ে রাখেন তো। দার্শনিক কথাবার্তা থামিয়ে কি রোমান্টিক কথাবার্তা শুরু করব? নাদিয়া তাসিনের কথায় বাঁকা চোখে তাকালো। ওই প্রসঙ্গ কথা না বলে জিজ্ঞেস করলো, জেরিনকে কোথাও দেখছি না কেন? কখন আসবে ও? আহিয়া পর ভাইয়ের সাথে আসবে কিছুক্ষণ পর। ও হ্যাঁ, ভালো কথা। আজকে এই প্রোগ্রাম শেষে আম্মু আপনাদেরকে বাসায় যেতে বলেছে। আজকের দিনটা থেকে যেতে বলেছে। স্পেশালি আপনাকে যেতেই হবে। আমাকে? আমাকে কেন? ইতিমধ্যে তারা কি জেনে গেছে আমি তাদের হবু জামাই? নাদিয়া বিরক্তি দিয়ে বলল, আরে না, সেদিন যে আপনি যেই চলে এলেন, এই কারণে আমার মন খারাপ করেছে, তাই আজকে যেতে বলেছে আপনাকে। আচ্ছা যাবো, সমস্যা নেই। হবু শ্বশুর বাড়িতেই তো, জামাই আদরের সুযোগ সুবিধা পাবো। চোখ টিপে মেরে বলল তাসিন। আহিবা ইয়াসকে রেডি হওয়ার জন্য তাড়া দিচ্ছিল, কিন্তু ইয়াস আহিবাকে রাগানোর জন্য ইচ্ছে করে ঢিলামি করছিল। আহিবা ঘরে এসে দেখলই ইয়াস এখনো রেডি না হয়ে ফোন চাপতেছে। রাগের ঠেলায় প্রথম অবস্থায় মুখ দিয়ে কোনো কথা বের হলো না। নিজেকে সংযত করে বলল, তোমাকে কখন বলে গেছিলাম রেডি হতে? কথা কি কানে যায় না তোমার? ইয়াস মুখ তুলে তাকিয়ে হঠাৎ মনে পড়ার ভঙ্গিতে বলল, ও হ্যাঁ, কি জানি বলছিলে তুমি আমায়? কি বলবে বলো? কাজের এত চাপ, সব ভুলে যাচ্ছি আমি। তোমাকে বলেছিলাম আজকে কলেজে অনুষ্ঠান আছে, আমি যাব ওখানে, সাথে তোমাকেও নিয়ে যেতে চেয়েছিলাম। তাই সেই সকাল থেকে বলছি রেডি হয়ে নাও, অথচ আমার কথার কোনো দামই নাই তোমার কাছে। আল্লাহ, কি বলে এই মেয়ে! তোমার কথার দাম না থাকলে তো ঘরে আমার ভাত বন্ধ হয়ে যাবে। আহিবা আর কোনো কথা বলল না, ঘর ছেড়ে বেরিয়ে যেতে নিল। তখন ইয়াস পেছন থেকে ডেকে বলল, আমার বউ কি রাগ করেছে? সরি বউ, আমি এক্ষুনি তৈরি হয়ে নিচ্ছি। আহিবা ওখানে দাঁড়িয়ে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করলো ইয়াসের দিকে। ইয়াস ফের বলল, এখনই রাগ ভাঙানোর জন্য যে আমায় কোন চেলাকাট পোড়াতে হয় আল্লাহই ভালো জানে। সবকিছুর একটা লিমিট থাকে। তখন থেকে কি ফাজলামি শুরু করেছো তুমি? তোমার কোন পাকা ধানে মই দিলাম আমি? সকাল শুরু হতে না হতেই ঝগড়া। সব সময় কিন্তু ভালো লাগে না এসব। আমি রাগ করলে সেই রাগ ভাঙানোর জন্য তোমায় চেলাকাট পোড়াতে হয়? এতই যখন সমস্যা তোমার, তখন সরাসরি বলে দিলেই হয় আমায়। আরে আরে, তুমি এইরকম সেন্টি খেয়ে যাচ্ছ কেন? আমি তো জাস্ট মজা করে কথাগুলো বলছি তোমায়। তোমার কি মনে হয় তোমার রাগ অভিমান আমার কাছে নাটক? তাহলে বলো কিসের জন্য এত কথা? আমার বউ, আমি যা খুশি বলবো তাতে আপনার কি ম্যাডাম? আমার বউকে আপনারা ভিতর থেকে ছেড়ে দেন। ব্যাস, অনেক হয়েছে। আমি বাইরে গেলাম, তুমি তাড়াতাড়ি রেডি হও। ইয়াস এপাশ ওপাশ মাথা নেড়ে সম্মতি জানালো। আহিবা ড্রয়িং রুমে আসতেই জেরিনের সাথে দেখা হলো।
মেয়েটা রেডি হয়ে বসে আছে সেই কতক্ষণ আগে থেকে। এখন বসে বসে ম্যাগাজিন পড়ছে। আহিবা এসে ওর মাথায় হাত বুলিয়ে বলল, বাহ, এই তো ভদ্র মেয়ে। ভাইয়া কি এখনো রেডি হয় নাই? এই বজ্জাত জামাই নিয়ে সংসার করো কেমনে তুমি? ঘাড় তেরা কোথাকার। তাহলেই ভাবো মা এত বছর ধরে এটাকে সহ্য করছে কিভাবে। বয়সটা কি কম হলো? এখনো 2 বছরের বাচ্চাদের মতো লাফালাফি। তোমার বোনটা কিন্তু অনেক ভালো। নাদিয়ার কথা বলছো? হ্যাঁ হ্যাঁ ভালো, তবে মাঝে মাঝে ওর মাথাও গরম হয়ে যায়। মাঝে মাঝে এমন ভাব দেখায় যেন খুব ম্যাচিওর, আবার মাঝে মাঝে একেবারেই ছেলে মানুষই। এ কদিনে আমরা দুজন দুজনের খুব ভালো বন্ধু হয়ে গেছি। দুজন দুজনের সাথে সবকিছু শেয়ার করি। দ্যাটস লাইক এ গুড ফ্রেন্ড। আহিবা, ইয়াস আর জেরিন যতক্ষণে কলেজে পৌঁছেছে ততক্ষণে অনুষ্ঠানের অর্ধেক শেষ। সবাই এলোমেলোভাবে বসে গল্প করছিল। তাসিন সবাইকে লুকিয়ে নাদিয়াকে একটা চিরকুট দিল, বলল, বাড়ি গিয়ে দেখো। নাদিয়া সম্মতি জানিয়ে সেটা লুকিয়ে রাখলো। আহিবা আর ইয়াসকে নাদিয়া বাসায় যেতে বললে ওরা রাজি হলো। বাড়ি যাওয়ার আগে সবাই একবার টিএসসি রোড এবং বইমেলা থেকে ঘুরে আসবে। বিকেল হওয়া মাত্রই সবাই বেরিয়ে পড়লো। সবার থেকে বিদায় নিয়ে নাদিয়া চলল টিএসসি রোডে। তাসিন একটা সময় করে তাকে একটা বেলি ফুলের গাছটা দিয়ে বলল, এই রূপে খালি চুলে মানায় না, এই সামান্য ফুলকে ধন্য করো তোমার স্পর্শে। তাসিনের এই কথায় নাদিয়া বেশ লজ্জা পেয়ে গেল। তবে জনসম্মুখে কেউ না থাকলে তাসিনের হাতে তার চুলের বন্ধনে বন্দী হয়ে ধন্য হতো এই গাছটা। বেশ অনেকক্ষণ পর্যন্ত ঘুরে সন্ধ্যার পর বইমেলা এলো। পেছনের দিকে শান বাঁধানো পুকুর ঘাটে গিয়ে বসলো সবাই। উন্মুক্ত স্বরে মনোমুগ্ধকর কণ্ঠে গান গাইল প্রত্যেকে। উদাসীনতায় ভরা ছিল সেই মুহূর্ত। স্মরণীয় হয়ে স্মৃতির পাতায় থেকে যাবে আজীবন। বাড়ি ফিরতে ফিরতে তখন রাতে সবাই খেয়ে দিয়েই ফিরেছে। তাই 10টার পর সব গল্প পড়তে বসেছে। এক পর্যায়ে ইয়াস বলল, তোমরা তো মোনাপুরা দ্বীপ যেতে চেয়েছিলে, সামনের সপ্তাহ যাব, কিন্তু আমরা। হঠাৎ করে জেরিন সবার মাঝখান থেকে লাফ দিয়ে উঠল, চেঁচিয়ে বলল, ওয়াও, সারপ্রাইজড! যাও ভাইয়া, তোমার সব অন্যায় আমি ক্ষমা করে দিলাম। কি মজা, আগামী সপ্তাহে ঘুরতে যাব। আচ্ছা ভাইয়া, কে কে যাচ্ছি আমরা? আমার এখানে যে কয়দিন আছি সবাই। আচ্ছা, অনেক মজা করব। আমার খুব ইচ্ছে, অনেক দিনের ইচ্ছে ছিল দ্বীপটা ঘুরে দেখার। এরপর থেকে শুধু বলে দেখিস জেরি, ভাইয়া আমাদের কি কোথাও ঘুরতে নিয়ে যায় না। জেরিন দাঁত কেলিয়ে হেসে বলল, না না, আর কখনো বলবো না। রাতে যখন সবাই ঘুমিয়ে পড়েছে তখন নাদিয়া তাসিনের দেওয়া চিরকুটটা বের করলো। তাতে গোটা গোটা অক্ষরে লেখা ছিল। খুব এক্সাইটেড ছিলে বোধহয় চিরকুট নিয়ে। কি লেখা আছে তাতে? আসলে তেমন কিছুই না, বসন্তের শুভেচ্ছা জানানোর জন্য লিখতে বসলাম। বসন্তের এই দিনগুলো সব তোমার নামে থাক। আমার থেকে রপ্ত করো নিঃস্বার্থ প্রেম আর কোকিলের ডাক। অনুভবের ভাবনায় ভুবন ঘুরে আসি। শ্যামবর্ণের মেয়ে নীলাঞ্জনা, তাকে ভালোবাসি। ভালোবাসায় ভরে উঠুক হৃদয়। হাজারো স্বপ্নের ভিড়ে দুঃখগুলো থাকুক তাদেরই আপন নীড়ে। লাগুক মনে বসন্ত হাওয়া, পূর্ণ হোক জীবনের সকল চাওয়া পাওয়া। কিছুটা আবেগে আপ্লুত হয়ে পড়ল নাদিয়া। বসন্তকালটা যে এত সুন্দর এটা সে কখনোই জানতো না। এত অনুভূতি এই সময়ে আগে তো কখনো টের পাওয়ার চেষ্টা করে নাই, আর পাবেই বা কিভাবে? আগে কি তাসিন ছিল তার জীবনে? বসন্ত একটা প্রহর নিয়ে নাদিয়ার জীবনে তার আগমন। ঘুরে ফিরে কানের মধ্যে সেই গানটাই বেজে চলেছে। কেটে গেছে আরো কয়েকদিন। তাদের মনপুরা দ্বীপ যাওয়ার সময় তারিখ অতি শীঘ্রই এসে উপস্থিত হয়েছে। প্রথমবার নদীপথে ভ্রমণ, প্রথমবার দ্বীপে অবস্থান। পুরো ব্যাপারটাতে সবাই খুব এক্সাইটেড। আজকের আকাশটা বেশ মেঘাচ্ছন্ন, খুব সম্ভবত বৃষ্টি হবে। নাদিয়া আর তাসিন ব্যস্ত রাস্তা ধরে হেঁটে যাচ্ছে সামনের দিকে। গন্তব্য তাদের ঠিক জানা নেই, তবে দুচোখ যেখানেই যায় সেটাই বোধহয় আজকের গন্তব্যস্থল। নাদিয়া চুপচাপ হেঁটে যাচ্ছে সামনের দিকে। বাসা থেকে বের হওয়ার থেকে এখন পর্যন্ত তাসিনের সাথে একটা কথাও বলে নাই। এর কারণ আজ কলেজ মেস দিয়ে তাসিনের সাথে যাচ্ছে, তাও আবার তারই অনুরোধে। কাল খুব করে জোর করেছিল কোথাও ঘুরতে যাবে। নাদিয়া মানা করে দিলেও তাসিন সেটা শুনে নাই। জোর করে হলো তোকে নিয়ে বেরিয়েছে। সকাল সকাল বাসার সামনে দাঁড়িয়েছিল। নাদিয়া আগের দিন রাতে তাসিনকে না বলে দিয়েছিল, বিধায় সে কলেজে যাওয়ার জন্যই বের হয়েছিল। কিন্তু গাছের বাঁধা তাসিন তার কথাতেই অটুট। এই কারণে নাদিয়া বিক্ষিপ্ত মন নিয়ে সামনে এগোচ্ছে। তাসিনের সাথে একটা কথাও বলে নাই। তাসিন সুযোগ খুঁজছে কোনো কথা বলার, কিন্তু যথাযোগ্য কোনো সুযোগ আপাতত খুঁজে পাচ্ছে না। তাই সে মনে মনে সুযোগে গোষ্ঠী উদ্ধার করছে। বারবার মনে হচ্ছে নাদিয়া যদি এখন কিছু সাথে একটা ধাক্কা খেয়ে পড়ে যায় তাহলে তো সে কথা বলার একটা সুযোগ পাবে।
এমনি দিন 2-3 বার আছাড় খায় এই মেয়ে, কিন্তু আজকে যে দরকার তাই আর কিছু হবে না। আর সুযোগের অপেক্ষায় থাকতে হলো না। নাদিয়া নিজেই হাঁটা থামিয়ে তাসিনের দিকে তাকিয়ে বলল। কোথায় নিয়ে যাচ্ছেন আমায়? তাসিন নিজেকে সামলে নিয়ে বলল, কোথাও নিয়ে যাচ্ছি না তো। তুমি যেখানে যাবে আমিও সেখানেই যাব। তাহলে কলেজে চলেন। নাদিয়া নির্বিকার ভাবে উত্তর দিল। তাসিন দমে গিয়ে পড়ল। সারাদিন কলেজে কি কাজ তোমার? ক্লাস তো একটাও করো না, শুটকির সাথে টই টই করে ঘুরে বেড়াও। একদিন কলেজ মিস দিলে কোনো মহাভারত অশুদ্ধ হবে না। কোন মহাভারত অশুদ্ধ হবে সেটা আপনি বুঝলে তো কাজই হতো, কিন্তু আফসোস আপনার মোটা মাথায় তো এত কিছু ঢুকেই না। তাসিন চিন্তিত ভঙ্গিতে বলল, ঠিকই বলেছ, তবে হ্যাঁ, যেখানে যেতে চাও নিয়ে যাব, কিন্তু কলেজ যাওয়ার কথা আজ মুখেও এলো না। ওখানে যেতে ইচ্ছে করছে না আজকে। জাহান্নামের চৌরাস্তায় যাবেন? তাসিন নির্বিকার ভঙ্গিতে বলল। তুমি নিয়ে গেলে আমার কোনো আপত্তি নাই। নাদিয়া বিরক্ত হলো, ফের বিক্ষিপ্ত মুখে সামনে এগোতে লাগলো। একবার তাসিনের দিকে তাকিয়ে বলল, রাস্তার মধ্যে চুপচাপ থাকবেন, কোনো কথা বলবেন না, একদম কথা বললেই আপনার গর্দান নেব। তাসিন মাথা ঝাঁকিয়ে সম্মতি জানালো। পরক্ষণে আবার মিয়ে যাওয়া কণ্ঠে উত্তর দিল, তাহলে তো আগামীকাল পত্রিকার পাতায় পাতায় লেখা থাকবে, এক চশমিশ পিচ্ছি মেয়ের হাতে তার হবু জামাই খুন। এই ব্যাপারটা কি ভালো দেখাবে তুমি বলো? পরে তোমাকে পুলিশে টানাটানি করবে, নানান ধরনের মামলা টামলা হবে। নাদিয়া কড়া চোখে তাকালো তাসিনের মুখশ্রী প্রাণে, তাকিয়েই খেয়াল করলো তাসিনে চোখ মুখ জুড়ে দুষ্টুমির হাসি, আর অষ্টযুগলে প্রতিবারের মতো সদাচরিত সেই সুনিপুণ হাসি লেপ্টে রয়েছে। তাসিনের চোখে মুখে হাসি দেখে নাদিয়া আর কিছু বলার সাহস পেল না। এরপরও রাগ দেখালে সেটা অন্যায় করা হবে, তাই যথাসম্ভব রাগ নিজের নিয়ন্ত্রণে এনে তাসিনের হাত ধরল। হঠাৎ করে তাসিনের মুখ থেকে হাসি মিলিয়ে বিস্ময় দেখা গেল। নাদিয়া চোখের ইশারায় জিজ্ঞেস করলো, কি হলো? প্রত্যুত্তরে তাসিন বলল, না কিছু না, হঠাৎ করে রাগ কি উবে গেল? কেন, আমি রেগে থাকলে বুঝি আপনি খুশি হতেন? আবার রাগ করতে হবে নাকি আমায়? না না, এটাই ঠিক আছে। নাদিয়া আর কোনো কথা না বলে হেলে দুলে হাঁটতে লাগলো তাসিনের হাত ধরে। এতক্ষণে আকাশে মেঘ ছিল, এখন এক চিলতে রোদের দেখা মিলেছে। হালকা ঠান্ডা বাতাস বইছে, সাথে মিষ্টি রোদ, পাশে ভীষণ প্রিয় একজন মানুষ। অনুভূতিটা মন্দ না, বেশ জোরালো, ডায়েরির পাতায় বন্দি করে রাখার মতো। কাল বাদে পরশু তাদের যাওয়ার দিন, তাই সবারই গোছগাছ প্রায় রেডি। শুক্রবার রাত 8টায় তাদের লঞ্চ। ওখানেই পৌঁছাতে পৌঁছাতে রাত 10টা অথবা 11টা বাজবে। ইয়াস আগে রিসোর্ট বুক করে রেখেছে। এই ব্যাপারটায় সবচেয়ে বেশি এক্সাইটেড রয়েছে জেরিন। সে অলরেডি বলে দিয়েছে ওখানে গিয়ে ভালো লাগলে এখানে এসে বিয়ে করবে, তারপর জামাইকে সাথে নিয়ে আবারও যাবে ঘুরতে। এটা শুনে ইয়াস বলল, তাহলে কি আমি আগে ভাগে এই পাত্র রেডি করে রাখবো? না মানে তাহলে ওইখান থেকে এসে খুব তাড়াতাড়ি ঝামেলা বিদায় করতে পারবো? জেরিন তেরে এসে বলল, আমি ঝামেলা? আচ্ছা যাও, তোমাদের দুই ভাইকে সারা জীবন জ্বালানোর জন্য আমি বিয়ে না করেই থাকবো। তোমাদের ঘরে বসে বসে খাবো। কি জোশ লাইফ আমার। সরি, তোকে ঘাড়ে নিতে পারবো না, তখন আমাদেরও বয়স হয়ে যাবে, তুইও বড় হয়ে যাবি। তোকে ওই বয়সে কিভাবে ঘাড়ে ওঠাবো? এমনি যেই মোটু তুই। বাড়াবাড়ি হয়ে যাচ্ছে কিন্তু বলে দিলাম ভাইয়া, আমি মোটু? চোখ কি কপালে নিয়ে হাঁটু নাকি? চোখ আমার চোখের জায়গায় আছে। থাক, এখন আর ঝগড়া করতে ইচ্ছে করছে না। তাছাড়া তো তুমি পরশুদিন আমাদের নিয়ে যাবে, এই শোধ না হয় সেদিন গিয়েই তুলবো। কিভাবে এর শোধ তুলবি? জেন পৈশাচিক হাসি দিয়ে বলল, একটা কিডনি বিক্রি করার জন্য রেডি হও, নয়তো মানি ব্যাগকে ফাঁকা করার জন্য রেডি হও। বলেই চুল উড়িয়ে চলে গেল। ইয়াস ওখানে দাঁড়িয়ে বোকার মতো চেয়ে রইল। জেন চলে যেতে একটু চেঁচিয়ে ওকে উদ্দেশ্য করে বলল, দেখিস ওইখানে গিয়ে তোর বিয়ে দিয়ে দিব, তারপর জামাইয়ের টাকা খসাস। আমি এসবের মধ্যে নাই। জেন নিজের ঘর থেকে উকি দিয়ে বলল, কিপটা কোথাকার, তোমার মতো কিপটা ভাই আমার না হলেও চলতো। আহিবা নাদিয়াকে বলেছিল যেন সকাল সকাল ও বাড়িতে চলে আসে, কিন্তু নাদিয়ার তো কলেজ আছে, তাই সে আজ সকালে যেতে পারলো না। ওখানে যাচ্ছে সপ্তাহখানেকের জন্য। বন্ধু বান্ধবদের সাথে তো শেষবার দেখা করতে হবে। কতদিনের ব্যাপার। নাদিয়া কলেজ যেতেই সবাইকে পেয়ে গেল একসাথে। সবাই ক্যান্টিনে বসে চা খাচ্ছিল আর আড্ডা দিচ্ছিল। নাদিয়াকে দেখে শান্ত বলল, তোর অপেক্ষাই করছিলাম এতক্ষণ পর্যন্ত। কেন, আমাকে আবার পচানোর জন্য? আরে না, তাসিন ভাই খুঁজতে আসছিল তোকে। কেন, কিছু কি বলেছে? না, তবে বলে গেছে তুই এলে যেন দেখা করিস তার সাথে। যা, এখন দেখা করে আয়।
নাদিয়া চেয়ার টেনে বসে পড়ল। সমস্যা নেই, পরে দেখা করলেই হবে। আউফ হঠাৎ সন্দেহভাজন দৃষ্টি নিক্ষেপ করলো। তাহসিন ভাইয়ের সাথে কি তোর কোনো চক্কর চলিতেছে? সত্যি করে বলতো, কয়েকদিন যাবত তাহসিন ভাই আর তোদের কাজ কারবার কিন্তু খুব সন্দেহজনক মনে হচ্ছে আমার। নাদিয়া হঠাৎ করে হতমত খেয়ে গেল, আরশির দিকে তাকালো অসহায় দৃষ্টিতে। আরশি নির্বিকার রইল। উপস্থিত চারজনের দৃষ্টি নাদিয়ার দিকে। ভাবটা এমন যেন তারা সব শিকারী আর নাদিয়া ফাঁদে পড়া কোনো অসহায় প্রাণী। নাদিয়ার উত্তর না পেয়ে শান্ত বলল, আমারও ইদানিং খুব সন্দেহ হয় এদেরকে নিয়ে। অনেকদিন ধরেই বলবো ভাবছিলাম, তারপর ভাবলাম আমার সন্দেহ যদি এবার ভুল হয়। আজকে আওয়াফের কথা শুনে এটা মনে হলো। নাদিয়া মনে মনে বলল, যেখানে বাঘের ভয় সেখানেই সন্দেহ হয়। আরশি জানে নাদিয়া এই ব্যাপারটা কাউকে জানতে দিতে চায় না। কোনো কারণ নেই, তবু নাদিয়া সবার থেকে আপাতত ব্যাপারটা গোপন রেখেছে। যখন জানানোর প্রয়োজন মনে করবে তখন সে নিজেই বন্ধু বান্ধবদের জানাতো। কিন্তু এখন সবাই যেভাবে জেগে ধরেছে, উত্তর না পেয়ে ছাড়বে বলে তো মনে হয় না। পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলো আরশি। বলল, আরে বাদ দে তো, কি সব আজগুবি কথা বলছিস? হ্যাঁ, আর ওদের মধ্যে যদি কোনো চক্কর চলেও থাকে তাতে আমাদের কি? আমাদের আবার কি হবে? কিছুই হবে না। তবে ওর মতিগতি ঠিক লাগতেছে না। প্রেম করলে আমাদের বললে কি সমস্যা বল? সেটাই তো, বলে দে আমাদের। আমরা কি তোদেরকে না জানিয়ে প্রেম করেছি? আমাদের নারী নক্ষত্র সবই তো তোরা সবাই জানিস। তুইও বল না প্লিজ, প্রেম টেম করিস নাকি তোরা? নাদিয়া বুঝলো এতগুলো মানুষের সামনে মিথ্যা বলা তার পক্ষে সম্ভব না, কিন্তু পারতপক্ষে সত্যিটাও বলতে চাচ্ছে না। বেশ কিছুক্ষণ নিজ মনে ভাবলো, সিদ্ধান্ত নিল বলেই ফেলবে। কি লাভ গোপন করে? তাছাড়া সে কি টাইম পাস করতেছে যে কাউকে জানানো যাবে না? বরং সবাই জানলে ভালো, এতে সবার সাপোর্ট পাওয়া যাবে। নাদিয়া মুখ কাচুমাচু করে বলল, হ্যাঁ মানে ওই আর কি। আউফ তুলি বাজিয়ে বলল, দেখেছিস, আমি বলেছিলাম না এই মেয়ে ডুবে ডুবে জল খাচ্ছে। আমাদেরকে বলিসনি কেন? বিশ্বাসঘাতক বেইমান কোথাকার। নিজে একা একা প্রেম করতেছে। সে কবে বলেছিলাম আমাকে একটা লাইন লাগিয়ে দে, দিলই না। অথচ নিজেই নিজেরটা লাইন ক্লিয়ার করে ফেলেছে। তুলি চেয়ারে হেলান দিয়ে বলল, আমি আগেই জানতাম দুজনের মধ্যে কুছ হোতাহে টাইপ কিছু চলছে। আরে বাবা, মানুষের ভাবভঙ্গি দেখলেও তো কিছু আন্দাজ করা যায়। সেই দিন তোকে আর তাসিন ভাইকে একসাথে কথা বলতে দেখে আমি মনে মনে ভেবে নিয়েছিলাম। শান্ত ভ্রুচিয়ে জিজ্ঞেস করলো, কবে থেকে চলছে তোদের চক্কর? নাদিয়া মেঘে হেসে বলল, সপ্তাহখানেক হবে। কিন্তু তুই এইভাবে চক্কর চক্কর বলছিস কেন? এই শব্দটা আমার একদমই পছন্দ না। ঠিক আছে ঠিক আছে, আর বললাম না। চালিয়ে যা তোদের প্রেম কাহিনী, আমরা একটু দর্শক হয়ে দেখি। কেন তোদের দেখতে হবে কেন? নিজেরাও তো প্রেম করিস, নিজেদেরটাই দেখ। আরেকজনের প্রেম কাহিনী তোদের কেন দেখতে হবে? শান্ত দাঁত কেলিয়ে হেসে বলল, আচ্ছা সুইটি, নিজেদেরটা নিজেদের মতো গুছিয়ে ফেলেছিস। হ্যাঁ, এখন আমার একটা ব্যবস্থা করে দে। সেই কবে তোকে বলছিলাম একটা গার্লফ্রেন্ড জোগাড় করে দে আমায়। অর্থাৎ উত্তর দেওয়ার সুযোগও পেল না। পেছন থেকে তাসিন এসে বলল, না, তোমাকে দেখে আমার মন হরণকারী মনে হয়। সেদিন সন্ধ্যার পর নাস্তা করে নাদিয়া পড়তে বসেছিল। পড়ায় যেই মনোযোগ দিয়েছে তখনই ফোনের টুংটাং আওয়াজে মনোযোগের ব্যাঘাত ঘটলো। ফোন হাতে নিয়ে দেখলো তাসিন ফোন করেছে। ঘড়ির দিকে তাকালো সে। এই সময় তো কখনো তাসিন ফোন করে না। সে জানে এটা নাদিয়ার পড়ার সময়। আজকে হঠাৎ ব্যতিক্রম ঘটলো কেন? ভাবনার মধ্যেই তাসিন ফের ফোন করলো। নাদিয়া আশেপাশে তাকিয়ে ফোন রিসিভ করলো। ফোন রিসিভ করতে ওপাশ থেকে তাসিন তড়িঘড়ি করে বলল, কোনো কথা না বলে তাড়াতাড়ি তোমার বাসার সামনে আসো। আমি এখানে আছি, তোমার সাথে এক পলক দেখা করে চলে যাব। সো ফার্স্ট। নাদিয়াকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে তাসিন ফোন কেটে দিল। নাদিয়া এখন নিচে যাবে কিভাবে? বাসায় তো আর তার মা আছে। এই সন্ধ্যাবেলায় তো তাকে বের হতে দেবে না। ভাবতে ভাবতে হঠাৎ করে মাথায় একটা আইডিয়া এলো। মাকে গিয়ে বলল, মা, আমার একটা ওড়না পাচ্ছি না, সম্ভবত তুমি ছাদে রেখে এসেছো, আমি একটু দেখে আসি গিয়ে। ব্যাস এটুকু বলি নাদিয়া হাওয়া। শাহানা পেছন থেকে বলল, আমি তো সন্ধ্যার আগে সব কাপড় নিয়ে এসেছি, আর কোনো কাপড় নাই তোর। আলমারির মধ্যে দেখ ভালো করে। কিন্তু নাদিয়া আর শুনল না। ধপধপ করে সিঁড়ি বেয়ে নিচে নেমে গেল। মূল ফটকের এক পাশে তাসিনকে দেখা গেল। নাদিয়া পেছন থেকে ওর হাত টেনে ধরলো। তাসিন সামনের দিকে ফিরে হাসি মুখে তাকিয়ে বলল, চলে এলে তাহলে? বাহ। এ সময় আপনি কেন এখানে? জানেন এখানে আসতে কত বাহানা দিতে হলো আমায়। প্রেমে পড়লে মানুষের একটু একটু রিস্ক নিতেই হয়।
এটা তো সামান্য রিস্ক, এর যে কত মহা ভয়ঙ্কর ভয়ঙ্কর কাজ করে মানুষ। এখন কি আমাকেও সেসব করতে বলছেন আপনি? আরে না। নাদিয়া খেয়াল করলো তাসিনের হাতে একটা সিগারেট। নাদিয়া বলল, এখানে কেন এসেছেন আপনি? আসছিলাম একটা কাজে। কি কাজ এই সময় আপনার, তাও আবার আমাদের এখানে? কত কাজ থাকে মানুষের। আমি মানুষের কাজের কথা শুনতে চাইনি, আমি আপনার কথা শুনতে চেয়েছি। আসলে আপনার কোনো কাজই নেই এখানে, আপনি ইচ্ছে করে আমার সাথে দেখা করার জন্য আসছেন, ঠিক বলেছি না? তাসিন হাতে থাকা সিগারেটটা নেভাতে নেভাতে ফিস ফিসিয়ে বলল, ধরেই যখন ফেলেছ তখন আবার জিজ্ঞেস করে লজ্জা দেওয়ার কি দরকার? নাদিয়া এই কথা শুনলেও তার উত্তর দিল না, উল্টো বলল, হাতের সিগারেটটা নিভিয়ে কেন ফেললেন? তুমি সামনে আছো যে, এই জন্যে। আমি সামনে আছি দেখে কি হয়েছে? আমি কি আপনাকে কিছু বলেছি? বলা লাগে না, মেয়ে মানুষ এই জিনিসটা খুব অপছন্দ করে। মেয়ে মানুষের মনের মধ্যে ঢুকে বোধহয় বসে আছেন আপনি। এটা বোঝার জন্য যে মেয়ে মানুষের মনের মধ্যে ঢুকে বসে থাকতে হয় না, তাদের দৃষ্টি দেখেই বোঝা যায়। আমার দৃষ্টি দেখে কি বোঝা গেছে? যে আমি সিগারেট অপছন্দ করি? না, এখনো তেমন কিছু বুঝি নাই। তাহলে আমি তো আপনাকে বলিও নাই সিগারেট ফেলে দিতে, বরং আমার তো ভালো লাগে। তাসিন অবাক হয়ে বলল, সিগারেট খাওয়া ভালো লাগে? খাবে নাকি একটা? ধুর, আমি কেন খেতে যাব? আমি তো বলেছি আপনার খাওয়াটা ভালো লাগে, খাবেন তবে অল্প। এই জিনিসের নেশা আমার খুব একটা নাই, দুদিন পর একটা বা দুইটা। ভালোই। নাদিয়া ছোট্ট করে উত্তর দিল, তবে তাসিনকে বলতে পারো না। সেই প্রথম এই সিগারেট খাওয়া দেখেই তাসিনের প্রেমে পড়েছিল। কথাটা বলা যেতে পারে, কিন্তু লজ্জা করছিল। নাদিয়াকে চুপ থাকতে দেখে তাসিন বলল, তাহলে কাল যাচ্ছ তো আমাদের বাসায়? হ্যাঁ যাচ্ছি, নিতে আসবেন তো? এইটা কখনো মিস হবে না, ইনশাল্লাহ অবশ্যই আসবো। আচ্ছা তাহলে তো আজ দেখা হলো, এবার চলে যান। হবু শ্বশুর বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছ? কই, ভাইয়া যখন আসে তাকে তো এভাবে চলে যেতে বলো না। ভাইয়া আর আপনি এক হলেন নাকি? ভাইয়া হচ্ছে এবারে লিখিত জামাই। তাসিন হাসতে হাসতে বলল, লিখিত জামাই? কোথা থেকে জন্ম দেওয়া এসব কথার? আদৌ কি এইসব কথার কোনো মা বাবা আছে? হ্যাঁ সবই আছে, পুরো পরিবার আছে এসব কথার। আপনি এখন চলে যান প্লিজ, মাকে মিথ্যে বলে এসেছি, আমিও যাই। আচ্ছা যাও। হ্যাঁ যাচ্ছি, আর আপনিও সাবধানে যাবেন কেমন? বাড়ি গিয়ে ফোন দিয়ে জানাবেন। ওকে, আসছি। পরদিন সকালে নাদিয়া আর কলেজে গেল না, কারণ তাসিন তাকে নিতে আসবে। দুপুরে একটু আগে অর্থাৎ 11টার সময় তাসিন চলে এলো। এসেই যাওয়ার জন্য নাদিয়াকে তাড়া দিতে লাগলো। শাহানা বলেছিলেন দুপুরে খেয়ে যেতে, কিন্তু তাসিন আর শুনল না, এমনকি আর দেরিও করলো না। কিছুক্ষণের মধ্যেই বেরিয়ে গেল নাদিয়াকে নিয়ে। বাসায় পৌঁছে মূল ফটক দিয়ে ঘরের মধ্যে ঢুকতেই নাদিয়াকে উদ্দেশ্য করে বলল, আপনার হবু শ্বশুর বাড়িতে আপনাকে সুস্বাগত ম্যাডাম। রাত 8টায় তাদের যাওয়ার কথা ছিল, কিন্তু ইয়ার সেই পরিকল্পনা বাতিল করে বলল, আজকে রাতে না গিয়ে আমরা বরং কাল সকাল সকাল রওনা হই। পানিপথের ব্যাপার তো, আর তাছাড়া রাতের বেলা আবহাওয়া ঠান্ডা বেশি। সকালে যখন সূর্যের মুখ দেখা যাবে তখন রওনা হব আমরা। বাকি সবাই মেনে নিলেও যেদিন মনক্ষুণ্ণ হলো। তাই যখন কিছু করার নেই, তাই তাকেও সবটাই মেনে নিতে হবে। ইয়াসের উদ্দেশ্যে বলল, মানুষ গিরগিটি হয় জানতাম, কিন্তু এতটা গিরগিটি হয় সেটা জানতাম না। সময়ের সাথে সাথে কি সুন্দর রং বদল হয়ে গেল। কাল সকালে হয়তো বলবে, না থাক, এই বছর আর যাব না। বাচ্চা কাচ্চা হলে সেই বছর একবারে বাচ্চা কাচ্চা নিয়ে ঘুরতে যাব। কত আশা করে রেখেছিলাম কাল থেকে। আমার আশার উপর ছাই ঢালার জন্য তোমার মতো একটা বড় ভাই যথেষ্ট। জেনের কথার কাছে ইয়াস আর কোনো কথা বলার সাহস পেল না। এখন আগুন তেতে আছে, তার উপর আর ঘি ছাড়া কোনো মানেই হয় না। সেদিন রাতের বেলা নাদিয়া আর জেরিন মিলে সারা রাতটা গল্প করে কাটিয়ে দিল। খুব সকাল সকাল দুজন ছাদে উঠলো। তারা রওনা হবে 10টায়। হাতে এখনো অনেক অজস্র সময়, মাত্র 6টা বেজে পার হয়েছে। প্রকৃতি থেকে শীতের রেশ এখনো পুরোপুরি ভাবে মুছে যায়নি। কুয়াশা ভাব বুঝিয়ে দেয় এখনো শীত রয়েই গেছে। এক ঝাঁক শিমুল কৃষ্ণচূড়া পলাশের আগমন ঘটেছে ঠিকই, তবে হাড় কাঁপানো শীত থেকে এখনো নিস্তার পাওয়া যায়নি। জেরিনদের বাসার পেছনের দিকটা ছোট্ট একটা বাগান আছে। ওটাকে ঠিক বাগানও বলা চলে না, সাধারণ অর্থে ঝোপ বলা হয়। কয়েকটা বড় কৃষ্ণচূড়ার গাছ, এখন আবার নিত্য নতুন ছোট ছোট গাছপালা গজাচ্ছে। জায়গাটা আগাছা দিয়েও ভরা। ছাদ থেকে নেমে জেরিন নাদিয়াকে নিয়ে ওই জায়গাটায় গেল। কৃষ্ণচূড়া গাছের সামনে যেতেই সেই গাছপটটুকু তাহলে লাল রাঙা দেখতে পেল। জেরিন নাদিয়াকে বলল, দেখেছো কত সুন্দর, চলো ফুলগুলো কুড়িয়ে নেই।
এগুলো ফুল কুড়িয়ে কি করবে? মালা তো বানাতে পারবে না এই ফুল দিয়ে। তা ঠিক করার কিছু নাই, কিন্তু এত ফুল একসাথে পড়ে থাকতে দেখে লোভ হচ্ছে। সবটা ছন্ন ছাড়া ভাবে ছিটিয়ে পড়ে আছে। থোকায় থোকায় থাকলে একটা কাজের কাজ হতো, ফুল নিয়ে ছবি তোলা যেত। জেন উঠে দাঁড়িয়ে জামা কাপড় ছাড়তে ছাড়তে বলল, আচ্ছা এখন বাদ দেই, আমরা কি ঘুরে আসি, তারপর সব হবে। তবে চলো, এই জায়গাটা পুরোটা ঘুরে দেখাই তোমাকে। নাদিয়া জেনের কথা সায় দিয়ে ওর সাথে চলল। অনেকটা হাঁটতে হাঁটতে জেন বলল, কাউকে যদি ভালোবাসার কথা বলতে চাও তাহলে এই সময় বলে দিও, এই বসন্তকাল দেখে নিও, সে আর ফিরাইতে পারবে না তোমাকে। নাদিয়া মুখে কিছু না বলে মনে মনে বলল, বসন্তকাল আসার আগেই মনের খবর আদান প্রদান হয়ে গেছে। তারপর গ্রীষ্মকাল আসুক অথবা বর্ষাকাল, সব সময় সেই মানুষটা আমারই থাকবে। আর এখন তো ফাগুনের হাওয়া বইছে আমার মনে, আর সেই প্রেমের তানপুরা সুর সারা জীবনই আমার মনে বাঁচতে থাকবে। যে নিজেই মনেই একা কিছুক্ষণ বকবক করলো। আশেপাশে কোকিলের কুহুতান শোনা যাচ্ছে। তাসিন সকাল সকাল উঠে জেরিনকে ডাকাডাকি শুরু করে দিল। অনেকক্ষণ পর্যন্ত হাঁক ডাক করার পরও তার কোনো সাড়া শব্দ পাওয়া গেল না। রান্নাঘর থেকে আহিবা এসে বলল, কি হয়েছে? সকাল সকাল বোনের খোঁজ কি জন্য? আহিবাকে তাসিন খেয়াল করে নাই। মুখ ফসকে প্রায় বলেই ফেলেছিল, আপাতত আমার বোনকে না, বোনের সাথে তার খোঁজ করছিলাম। বোনকে খোঁজ না করলে তো তার খোঁজ পাওয়া যাবে বলে মনে হয় না। কিন্তু পরবর্তীতে সামনে নিয়েছে। আহিবাকে বলল, সকাল সকাল চা খাইতাম, এই জন্য খুঁজছিলাম জেরিনকে। কোথায় গেছে ও? ওকে তো পাবে না এখন। চায়ের কথা আমাকে বললেই হতো। তুমি বসো, আমি চা বানাতে দিয়েছি। তাসিন একবার জিজ্ঞেস করতে চাইলে কোথায় গেছে জেরিন, কিন্তু পরক্ষণে কি ভেবে আর জিজ্ঞেস করলো না। চুপচাপ সোফায় বসে ম্যাগাজিনে পাতা উল্টাতে লাগলো। কিছুক্ষণ বাদে ইয়াস পাশে এসে বসলো। ভাইয়ের পিঠে চাপড় দিয়ে বলল, আমরা মুখ শুকনো করে বসে আছি, কার শোকে? তাসিন মুখ তুলে তাকিয়ে বলল, আমার এত শোক নাই ভাইয়া, চায়ের অপেক্ষায় বসে আছি। বুঝেছি, চা পানি খেয়ে একেবারে রেডি হয়ে নিস। আর দুইজন কোথায়? উত্তর দিল আহিবা। বলল, আমাকে তো বলে গেল ছাদে যাবে। ছাদেই আছে দুজন মনে হয়। তাসিন, তুমি চা খেয়ে ওদের ডেকে নিয়ে আসো তো। না ডাকলে তো নিচে নামার নাম গন্ধও পাওয়া যাবে না। তাসিন ঘাড় কাত করে চায়ের কাপ হাতে তুলে নিল। গরম চায়ের কাপে চুমুক বসাতেই নাদিয়া আর জেরিনের উপস্থিতি ঘটল। ইয়াস জেরিনকে দেখা মাত্রই বলল, ঘরের কাজকর্ম বাদ দিয়ে জরিনার ঘোরাঘুরি তো ভালোই হচ্ছে। জেরিন তার কথা গায়ে মাখল না। আহিবার দিকে এগিয়ে গেল। আহিবা সযত্নে ওর চুলগুলো কপাল থেকে সরিয়ে কানের পাশে গুজে দিল। তারপর বলল, যাও, এখন খেয়ে দিয়ে রেডি হয়ে নাও। একটু বাদেই তো বের হব আমরা। 9টায় বের হব, ঠিক আছে? 10টায় লঞ্চ আছে। জেরিন মিষ্টি হেসে বলল, আচ্ছা মাই কিউটি সুইটি ভাবিজি। সবাই নিজেদের মতো রেডি হয়ে নিল। সদরঘাট পৌঁছাতে পৌঁছাতে 9:30 পার হয়ে গেছে। নদীর ঘাটে বুক উঠিয়ে ঠায় দাঁড়িয়ে আছে কতগুলো সারি আকারে লঞ্চ। তাদের ঘাটে রেখে ইয়াস গেল টিকিট কাটতে। কিছুক্ষণ বাদে এসে পড়ল, লঞ্চ ছাড়বে 10টা 10-এ। ততক্ষণ পর্যন্ত এখানেই থাকবা নাকি ভিতরে গিয়ে বসবা? আমি এখনই ভিতরে যাব না, কখনো সদরঘাটের দিকে পা বাড়াইনি, আজ প্রথম। ফেরি পারাপার দেখি আমি দাঁড়িয়ে, নাদিয়াও আমার সাথে থাকুক। তোমরা ভিতরে গিয়ে বসলে বসো। আহিবা ভিড়ের মধ্যে দাঁড়াতে চাইল না, তাই ইয়াস ওকে নিয়ে লঞ্চে উঠে গেল। যতদূর পর্যন্ত চোখ যায় শুধু পানি আর পানি। তার মাঝে বিন্দু পরিমাণ ভাসবার কিছু যানবাহন। নদীর বুক চিরে তড়িৎ গতিতে কিছু স্টিমার ঘাটে এসে থামছে, আবার চলেও যাচ্ছে উল্টো দিকে। যেই নাদিয়া আর তাসিন দাঁড়িয়ে সেই ছবি দেখছিল, বড় বড় ঢেউ এসে ঘাটে আছড়ে পড়ছে। কিনারে দাঁড়িয়ে থাকার ফলে পানির ঝাপটা চোখে মুখে এসে পড়ছে। নাদিয়া দুই হাতে চোখ মুছতে উদ্যত হলে তাসিন জেনের অগোচরে নাদিয়ার হাত থামিয়ে দিল। নাদিয়া জিজ্ঞাসা দৃষ্টিতে তাকালে সে বলল, চোখের উপরের পাপড়িগুলোকে মুক্ত দানার যে কোনো অংশ কম দেখাচ্ছে না, ওগুলো মুছে ফেলো না, সুন্দর লাগতেছে। নাদিয়া মুচকি এসে হাত ছাড়িয়ে নিল। দিগন্ত মিশে গেছে নীল সমুদ্রের বুকে, তাতে সূর্যের আলো ঝিলক মারছে। হালকা নীলের মাঝে সোনালি ওই অংশটুকু শুধু সোনার টুকরোর মতো চিকচিক করছে। জেন যখন আশেপাশে চোখ বুলোতে ব্যস্ত, তখন তাসিন নাদিয়াকে টেনে এক সাইডে নিয়ে দাঁড় করালো। চোখ মুখ কিঞ্চিত কুচকে বলল, ছোট বোনের জন্য প্রেম করেও শান্তি নাই। কে বলেছিল ওকে এখানে থাকতে? ভাইয়াদের সাথে চলে গেলেই তো পারতে। নাদিয়া কিছু বলতে চেয়েও বলল না, চুপ করে ঠায় দাঁড়িয়ে রইল। দূর আকাশে আঙ্গুল উঁচিয়ে ইশারা করলো। নাদিয়া তাকালো ওই দিক পারে। দৃশ্যটা ভীষণ সুন্দর, চোখ জোড়ানোর মতো। মন খারাপ থাকলে এই জায়গা নিশ্চিত মন ভালো করে দেওয়ার মতো ক্ষমতা রাখে।
তাসিন মিহি কণ্ঠে বলল, সেথায় বারবার হারাতে চাই তোমার সাথে। নতুন এক ভোরের সন্ধানে, অপার্থিব সূর্যাস্তে রামধনুর মাঝে জীবন ওখানেই বেশি রঙিন। বেশি রঙিন খুঁজতে গেলেও সমস্যা, বরং সাদা কালো যেখানে সেখানে হারানোটাই ভালো হবে। চোখ ধাঁধানো রং থাকবে না, রঙের মায়া থাকবে না, কোনো ঢেউয়ের আগমন থাকবে না, শুধু থাকবে নিজেদের একান্ত ব্যক্তিগত কিছু গান আর এক প্রশস্ত প্রশান্তি। নাদিয়ার কথাটা পুরোপুরি বুঝতে তাসিন খানিকটা সময় নিল। ব্যাপারটা বোধগম্য হতেই সে হেসে ফেলল। আর কিছু বলার প্রয়োজন মনে করলো না। পকেট থেকে ফোন বের করে নাদিয়ার হাতে দিয়ে একটা ভিডিও প্লে করলো। নাদিয়া ভিডিওটা দেখেই খিলখিল করে হেসে ফেলল। এটা তো সেই ভিডিওটা, আহিবার বিয়ের সময় তাসিন ওর হাতে ফুল দিয়ে পরবর্তীতে সেই ফুল ফেরত নিয়েছে। ভাবে যেটা দেখে মনে হয়েছিল নাদিয়া ওকে প্রপোজ করছে। নাদিয়া বলল, আমার তো মনেই ছিল না এটার কথা, আপনি দেখে একদম কাটছাট করে বাস্তবে রূপ দিয়েছেন। সুন্দর না? হ্যাঁ অনেক। এখন আমরা যাই কেমন? জেরিন খুঁজবে আবার। দুজনের সামনে এগিয়ে গেল। যেতে যেতে নাদিয়া একবার মনে মনে চিন্তা করলো, ভাগ্যিস আমার নিজের একটা একান্ত মানুষ আছে, তাই তো চৈত্রের তপ্ত দুপুরের মতো খাখা রোদের বিষণ্ণতা নেই আমার। নেই এক নদী সমান হাহাকার, নেই এক সমুদ্র সমান নোনা জল, আর নেই এক আকাশ কালো মেঘ। ভাইয়া, এই লঞ্চ কোথায় থাকবে? গন্তব্যস্থানে যেতে আমাদের কতক্ষণ সময় লাগবে? জেনের কথা শুনে ইয়াস ঘাড় ঘুরিয়ে বলল, এখান থেকে সোজা ইলিশা যেতে যেতে প্রায় 4 ঘন্টা অথবা তার বেশিও লাগতে পারে। এত কম সময় পৌঁছে যাব? লঞ্চ ছাড়ুক, তারপর দেখি স্পিড কেমন। কি লাভ হলো তাহলে? আমাদের কি তাড়াতাড়ি যাওয়ার কোনো তাড়া ছিল? আমরা কচ্ছপের মতো ধীরে ধীরে যেতাম। আহিবা বলল, এবার না হয় খরগোশের গতিতেই যাই, তারপর আবার কখনো আসলে তখন কচ্ছপের গতিতে। আচ্ছা, নাদিয়া তাসিন কই? ওদেরকে না পেয়েই তো আমি উপরে উঠে এলাম। আমি আরো ভাবলাম ওরা আমাকে রেখেই চলে এসেছে, এসে ওদেরকে পাইলাম না। ইয়াস উঠে দাঁড়িয়ে বলল, দাঁড়াও, আমি ধরে নিয়ে আসছি তুই বাঁদরটাকে। নাদিয়া আর তাসিন ডেকেই ছিল। নাদিয়াকে উদ্দেশ্য করে গুনগুন করে গান গাইছিল। তোর এক কথায় আমি রাখবো 1000 বাজি, তোর ইশারায় আমি মরে যেতেও রাজি। পেছনে দাঁড়িয়ে ইয়াস সবটাই শুনলো। তাসিনের পাশে দাঁড়িয়ে ওর ঘাড়ে হাত রেখে বলল, প্রেমে পড়লে মানুষের বুদ্ধি যে হাঁটুর তলে চলে যায়, এটা তোকে দেখে আরেকবার প্রমাণ পাইলাম। ইয়াসের কণ্ঠ শুনে নাদিয়া চমকে তাকালো, জিভ পেটে ওখান থেকে সরে পড়লো। তাসিন বোকা হাসি হেসে ভাইয়ের দিকে তাকালো। তাসিনের মুখ দেখে ইয়াস হেসে ফেললো, বলল, ব্যাপারটা যে আমি জেনে গেলাম, কি হবে এখন? কি আবার হবে? আগে থেকে তো তোমার ইঙ্গিত দিয়ে রেখেছি। এখন তুমি জেনেছো, তাই সাপোর্ট করবে। বলিসনি কেন আমায়? সময় আর সুযোগের অপেক্ষায় ছিলাম, কিন্তু তুমি তো নিজে থেকেই প্রমাণ পেয়ে গেলে। আমার থেকে সবকিছু লুকোনো এত সহজ না। ছোট ভাইয়ের মনের মধ্যে প্রেমের খই ফুটছে, সেটা তো বহুত আগেই বুঝতে পারছি। বর্তমানে সেই প্রেমের উথাল পাথাল রূপ নিয়েছে। তাসিন মাথা চুলকে হাসলো। ইয়াস পাল্টা হেসে ওখান থেকে প্রস্থান করলো। আহিবাকে নিয়ে সামনের দিকে গিয়ে দাঁড়ালো। নদীর বুক চিরে হঠাৎ বেগে এগিয়ে যাচ্ছে তারা। ইয়াস আহিবার সামনে গিয়ে ওর 2 হাত নিজের হাতের মুঠোয় নিয়ে বলল, এইখানে এসে একটা গান মনে পড়ছে, গাইবো? অনুমতি নেওয়ার প্রয়োজন আছে কি? শোনাও তো দেখি। ইয়াস এক পলক আহিবার পানে চেয়ে আকাশের দিকে তাকিয়ে স্নিগ্ধ কণ্ঠে গাওয়া শুরু করলো, মনে রবে কি না রবে আমারে, সে আমার মনে নাই, ক্ষণে ক্ষণে আসি তবু দুয়ারে, অকারণে গান গাই, চলে যায় দিন যতক্ষণ আছি পথে যেতে, হাসি কাছাকাছি, তোমার মুখের চকিত সুখের হাসি যে দেখিতে চাই, তাই অকারণে গান গায়। মনোমুগ্ধতায় আচ্ছন্ন আহিবার খানিকক্ষণের জন্য বাকরুদ্ধ হয়ে গেল। মনে পড়ে গেল আগের সেই মুহূর্তগুলো। মনে পড়ে গেল আজ থেকে প্রায় 6 বছর আগেকার তার প্রেমিক ইয়াসকে। এটা ভেবে এই সুখানুভূতি হলো যে সেই প্রেমিক আজ তার স্বামী। কিছু মুহূর্ত কখনোই ভুলে থাকা যায় না, বরং সেই মুহূর্তগুলো আমাদেরকে তাদের কাছে পুরোপুরিভাবে ঋণী করে রেখে দেয়। যেমন আহিবা আর ইয়াসের এই মুহূর্তটা। আপনি বড় বড় মনীষীরা এমনি এমনি বলে যান নাই, ভালোবাসার জন্য অনন্তকালের প্রয়োজন নাই, একটি মুহূর্তই যথেষ্ট। জীবনে কত সময় আসবে যাবে, কিন্তু এই সময় তো আর কখনোই ফিরে পাওয়া যাবে না। চাতক পাখির মতো আবার না হয় ফের তারা তৃষ্ণার্ত হবে এই সময়ের জন্য।
এই সামান্য মুহূর্ত সোনালী দিনের মতো লেপ্টে রবে তাদের জীবনের সাথে। বারবার মনে করিয়ে দিবে আজকের দিনটা। এইবার শুধুমাত্র 3টা শব্দে ইয়াসকে তার উত্তর জানালো, আমি তোমায় ভালোবাসি। ছোট্ট একটা কথা, কিন্তু এর অনুভূতি অসীম। ভালোবাসি বলে পাল্টা উত্তরে ভালোবাসি শব্দটা সবসময় মুখে বলে দিতে হয় না, সামনে থাকা মানুষটাকে বুঝে নিতে হয় মন দিয়ে। নিশ্চিত ছিল যে আইবা এতক্ষণে বুঝে গেছে তার কথাটাও, তাই ইয়াস তৃপ্তির হাসি হেসে নিল। জনসম্মুখে না থাকলে প্রিয়তমার কপালে নিজের কপাল ঠেকিয়ে দুজনের ভাগ্যরেখা মিলিত করা যেত। বহুদূরে ছোট ছোট পাহাড়গুলো আকাশের সাথে খুব সন্তর্পণে মিশে গেছে। অদূরে নাম না জানা কিছু পাখি উড়ে বেড়াচ্ছে, পাখিদের মতো আকাশ ছোঁয়ার বাসনা নাদিয়ার মনেও উকি দিল। পালতোলা নৌকা ধরে মাঝিকে গান গাইতে গাইতে গন্তব্যে যেতে দেখা যাচ্ছে। সামনেই ছোট্ট একটা দ্বীপ, নাম অজানা। সেই দ্বীপে একটা ছোট্ট বাগান দেখা যাচ্ছে, নাম না জানা কতগুলো ফুল আর রং বেরঙের প্রজাপতি ছোঁয়াছুড়ি সেখানে। মনোমুগ্ধ হয়ে শুধু তাকিয়ে থাকতে ইচ্ছে করে, কিন্তু তাদের লঞ্চের তড়িৎ বেগের কারণে বেশিক্ষণ তাকিয়ে থাকা গেল না। জায়গাটা পেরিয়ে এলো। কাসিন এসে রেলিং এর হেলান দিয়ে উল্টো দিক হয়ে দাঁড়িয়ে পড়ল, নদী দেখছো? সাথে বসন্তকালের দৃশ্য দেখছি। লাল, নীল, হলুদ, কমলা ফুলে ছেয়ে গেছে পুরোটা। গধূলি লগ্নে আকাশের রং যখন লাঞ্চ হয়ে আসে, তখন এই দৃশ্য আরো বেশি মন ছুঁয়ে যায়। তাই জানো, বসন্তকাল আমার খুব প্রিয়, তবে এই বসন্তটা একটু বেশি প্রিয় হয়ে থাকবে, কারণ এই বসন্তে তুমি নামক রক্তজবাকে বড় প্রাপ্তি হিসেবে পেয়েছি। তাই আজ ভালোবেসে তোমার নাম দিলাম বসন্ত মাধবী। নাদিয়া মুচকি এসে বলল, সুন্দর। একটা কথা বলবো তোমায়? বলেন। যেদিন থেকে তোমায় ভালোবাসতে পেরেছি সেদিন থেকে তুমি আমার শক্তি, যে কোনো কাজের প্রেরণা। কিন্তু যবে থেকে তোমার ভালোবাসা পেয়েছি বারবার মনে হয় এটাই সবচেয়ে বড় দুর্বলতা। নাদিয়া মেকি হেসে বলল, দুর্বলতা মনে হলে অন্য কোনো মানুষের কাছে প্রকাশ না করলেই হয়। আমাদের দুজনের ব্যাপার দুজনের মধ্যেই থাক। যখন ব্যাপারটা জানানোর দরকার হবে তখন প্রকাশ করলেই তো হবে। তাসিন মাথা নাড়িয়ে নাদিয়ার দিকে তাকালো। নাদিয়া নিজের হাত বাড়িয়ে দিল। তাসিন নাদিয়া হাত মুষ্টিবদ্ধ করে বলল, আমি তো শুধু হাত ধরে রাখতে চাই না, হাত তো যে কোনো সময় ছেড়ে দেয়া যায়। আমি সব সময় মন ধরে রাখতে চাই, ঘাত প্রতিঘাতেও যেন কখনো ছেড়ে যেতে না হয়। যদি আমি জানি ভালোবাসা কি, সেটা আপনার কারণেই জানি আমি। নাদিয়া মুচকি এসে তাসিনের প্রশ্নে উত্তর দিল, পেরিয়ে যাচ্ছে সময়। এই প্রেমিক জুটি দুজন দুজনের হাতে হাত রেখে অনন্তকাল থাকার প্রতিজ্ঞা করে নিল। এই ছোট্ট মনের যত আশা, আকাঙ্ক্ষা, স্বপ্ন, ভালোবাসা দুজন পাশাপাশি বসে ব্যক্ত করে নিল। শেষবারের মতো দুজন দুজনের মন বুঝে নিল। মনের অজান্তে নিজের একান্তে আপন মানুষের সাথে হারিয়ে গেল চেনা পথে ফিরে, অচেনা উদ্দেশ্যে। অনুভবে হারিয়ে যাওয়ার মধ্যেও অদ্ভুত রকমের আনন্দ রয়েছে। কবে, কোথায়, প্রথম কার বুকে দ্রুত অনুভব হয়েছে, ভালো লাগা শুরু হয়েছে, সেই হিসেব হাজার কোষেও দুজন বের করতে পারল না, আর চেষ্টাও করলো না। অযথা আকাশ জুড়ে অজস্র তারাগোনার বৃথা চেষ্টা করে লাভ আছে কি? দুজনে পুনরায় পাশাপাশি দাঁড়ালো। এই তো নাদিয়ার সেই ভালোবাসার মানুষটা, যাকে ঘিরে না পাওয়ার স্বপ্ন ছিল। আজ এই মানুষটা একান্তই তার নিজের। আহিবা একবার বলেছিল মানুষ হয়ে জন্মানোর নাকি অনেক দুঃখ, কিন্তু না, মানুষ হয়ে জন্মানোর যে সুখ, সেই সুখ অন্য কোথাও আর কখনই পাওয়া যাবে না। জীবন তো এখানেই বেশি সুন্দর, আর যদি পাশে থাকে প্রিয় মানুষটা, তাহলে আরো একটু বেশি সুন্দর। তাসিন শুধু পাশে দাঁড়িয়ে ফিস ফিস করে একটা কথাই বলল, কি জাদু করেছো জানি না, আগে যে দিন কাটতে বছর সময় লাগতো, এখন সেই দিন চোখের পলকেই ফুরিয়ে যায়। এটাই হয়তো বা বহু প্রতীক্ষিত মানুষের ভালোবাসা। নাদিয়া তার প্রেমিক পানে নিষ্পাপ চেয়ে রইল। আসলেই তো জীবন সুন্দর, আর জীবনের সাথে সাথে ভালোবাসাও কি সুন্দর, কত মধুর।